রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব 146তম পর্বে। শুরুতেই আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন সেটা লাখো মানুষের সাথে কনফেস করবার জন্য। আরজে রাজু। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ আমাদের মাঝে রয়েছেন মিম। 21 বছর বয়সে মিম জন্মগ্রহণ করেছেন ঢাকাতেই। মিমরা 3 বোন। ছোটবেলা থেকেই অত্যন্ত ঘরকুনো মেয়ে মিম, অর্থাৎ বাবা মায়ের সুবোধ বালিকা বলতে আমরা যেটা বুঝি, সহজ সরল সেই মেয়েটি হচ্ছে মিম। পাশাপাশি তার প্রতিবাদী চরিত্র আমরা লক্ষ্য করি। বিপদে আপদে তিনি মানুষের পাশে থেকেছেন, পাশাপাশি পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদের সাহায্যার্থে সবসময় এগিয়ে থাকেন। খেতেও ভালোবাসেন, বিশেষ করে বিরিয়ানি তার প্রিয় খাবার, এবং অবশ্যই নিজের হাতে রান্না করে খেতে ভালোবাসেন তিনি। ঘর সাজানো তার সব থেকে প্রিয় শখ, পাশাপাশি গহনা দিয়ে নিজেকে রাঙিয়ে তোলাও তার অন্য একটি শখ। খেলাধুলা করতে পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেরিয়েছেন তিনি। কিন্তু আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে কেন এসেছেন মিম তা জানতে চলে যাচ্ছে আরজে কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। অনেক অনেক ধন্যবাদ রাজু জানিয়ে দেবার জন্য যে আজকে মিম নামের এক বন্ধু রয়েছে কনফেস করবার জন্য। মিমের কাছে আমি যেতে চাই, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদের সবার জন্য একটি অসাধারণ সুযোগ নিয়ে এবিসি রেডিও এই মুহূর্তে কথা বলছে, এবং সে কথাটি আপনাদেরকে যাহা বলিব সত্য বলিব যারা মেম্বার রয়েছেন কিংবা যাহা বলিব সত্য বলিব যারা অনেক কাল যাবৎ শুনে আসছেন তাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে এবিসির ফ্যান ক্লাব মেম্বার হতে পারেন আপনি, এবং এতে আপনার উপকারিতা হচ্ছে যে এবিসি রেডিও সব অনুষ্ঠান সহ বাংলাদেশের যত ইভেন্ট করবে এবিসি সমস্ত ইভেন্টে আপনার অংশগ্রহণ করার সুযোগ। শুধু তাই নয়, আপনি চাইলে এবিসি রেডিওর প্রতিনিধিও হয়ে যেতে পারেন আপনার নিজ এলাকার। সেজন্য যেটা করতে হবে আপনাকে খুবই সিম্পল, খুবই সহজ একটি নিয়ম। সেটা হচ্ছে আপনার সেলফোনে এই মুহূর্তে আপনি যেটা করবেন, প্রথমে লিখবেন এবিসি, যেটা আমাদের স্টেশনের নাম। প্রথমে লিখবেন এবিসি স্পেস আপনার নাম, মানে আপনার নিজের নাম, স্পেস আপনার জেলা, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে এবিসি স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। যাহা বলিব সত্য বলিবতে যথারীতি আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? জি, 146তম পর্বে আপনাকে আরো একবার স্বাগত, এবং অনুষ্ঠান শেষে যে মূল্যবান মতামত আপনার কাছ থেকে আমরা পেয়ে থাকি সেটা নিশ্চয়ই আজকেও পাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে মিম, আপনার বিবেকটা আসলে কে জাগালো যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে? কি কারণে? মানে আমাদের একটা জিনিস যেটা হচ্ছে, আমাদের সামাজিকতা জায়গাটা থেকে একটা মেয়ে এই ধরনের গণমাধ্যমে এসে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করা, এটা কিন্তু খুবই দুঃসাহসিক একটা স্টেপ। কিন্তু আপনি কেন সেটা করতে যাচ্ছেন? আপনার বিবেকটা কি জাগালো? যাতে আমার মতো আর কোনো মেয়ে না করে।
যাতে আপনার মতো আর কোনো মেয়ে না করে। হ্যাঁ, আর কোনো মেয়ে না করে। এই যে আপনার এই সেন্সটা জেগেছে, আপনার মতো ভুল আর না করুক, এবং আপনি রেডিওতে এসে বলেন, এই বিবেকটা জাগালো কে আপনার? এইটা আমার বোন, ঠিক আপনার আছে, বোন? হ্যাঁ আমার মেজু বোন। হ্যাঁ। তারপর মানে আমি যখন সবসময় একা একা থাকি, তো মানে একা একা সবসময় ভাবি আমি সবসময়, মানে আমার ভিতর একটা যন্ত্রণা, একটা কষ্ট, মানে একা থাকার যে একটা কত জ্বালা, আর সবসময় চাপ দেওয়ার আর আমার মার মধ্যে ভিতরে থাকেন আপনি। ভিতরে। তারপর মেজবোন আপনাকে উৎসাহ দিয়েছে যে হ্যাঁ, লাখো আমার মানুষের মেজো। সামনে গিয়ে স্বীকার করো, হ্যাঁ, তোমার মতো যে করে যেতে। মনটা হয়তো বা হালকা লাগবে, মনটা হয়তো বা হালকা হবে। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি একেবারে শুরু থেকে, যেখান থেকে মনে আছে আপনার, বলা শুরু করেন, শুনি। যে আমার 7 বছর বয়স থেকে আমার মনে আছে, আমার যখন 7 বছর বয়স, তখন আমাদের ফ্যামিলিটা বেশ ভালোই চলছিল, মানে আর্থিক অবস্থার দিক দিয়ে আমার আব্বু আম্মু সবাই খুব ভালোই ছিলাম আমরা। তখন আমরা 2 বোন, আমি আর আমার মেজু বোন, তো 4 জনের সংসারে খুব হাই পাইছিলাম আমরা। তখন আমি গাজীপুর ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে আমি ইন্টারভিউতে পাশ করি। তখন আমার আব্বু এখানে ভর্তি করাই দেয় আমারে। আব্বু ব্যবসা চাকরি করতো, ব্যবসার সদস্য ছিল, হাফ বেতনে আমি পড়তাম। তো তখন ওইখানে আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি। তো এর মধ্যে আবার আব্বু 2 বছরের মধ্যে আব্বু চাকরিটা ছেড়ে দেয়, মানে তার কি একটা শত্রুতার কারণে চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর উনি ওয়ার্কশপে চাকরি নেন। তখন আমি মানে ব্যবসা পাবলিক স্কুল এত দূরে, তখন আমার বয়স 10 বছর, মানে এর ভিতরে আমার কোনো নাই। আমি লেখাপড়া করতেছি, বাবা মার সাথে থাকতেছি, কিন্তু বাবা মার সাথে আমার সম্পর্কটা ঠিক ছোটবেলা থেকেই ভালো ছিল। ঠিক বুঝলাম না আমি, মানে কেন বলছেন ভালো ছিল না? আমার আম্মু আমার ভালো চোখে দেখতো না। কেন? আমার বলতে এখন আমার 2 বোনেরও মানে ভালো চোখে দেখে না। আমি ভালো না চোখে দেখার, মানে আপনি যদি একটু গল্পটা বলেন, মানে কি কারণে আপনার কাছে মনে হচ্ছে যে ভালো চোখে দেখে না? মানে ওনার মুখের ভাষা যেমন খারাপ, উনি আমাদের মানে আমার যখন মারতো আর কি, তখন আমার আব্বু দুজন একসাথে মারতো। এই ধরনের ঘটনা ঘটতো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছেন আপনি সেই সময়টাতে? তখন আমি ক্লাস 3 তে পড়ি। ক্লাস 3 তে পড়েন, ওকে। কি কারণে মারতো? অযথা, মানে দেখা গেল দুষ্টামি করতাম, মানে তখন তো বাচ্চা ছিলাম, হয়তো খেলতে যেতাম, লেখাপড়া রেখে খেলতে যেতাম, দিত মার। আম্মু তো মারতো আবার আব্বু আসলে বিচার দিত, কারণ আব্বুও মারতো। আচ্ছা। তো দেখা গেল হাত পা আমার আব্বু এরকম ছিল যে একটু ব্যথা পাইলে, ব্যথা পাইছি কেন ব্যথা পাইলা, ওটার জন্য আরো ব্যথা দিবে, আরো ব্যথা দিবে। আচ্ছা, মায়ের যে জিনিসটা তুমি দুষ্টামি করছো ব্যথা পাইছো, এই জন্য বাবা মাকে ভয় করতেন, বাবা মার সাথে ওইরকম একটা দূরত্ব ছিল। আচ্ছা। তো এই যে আমি আমার আম্মুর সাথে ওরকম ভাবে শেয়ার করতে পারতাম না। আচ্ছা। কোনো কিছু না, আমার লাইফের কোনো কিছু না। এমনকি আমি যখন সাবালক হয়েছি, মানে যখন আমি বুঝতে পারছি যে আজকে থেকে আমি সাবালক, ওইটাও আমি আমার মার সাথে শেয়ার করতে পারিনি, আমি আমার কাকির সাথে শেয়ার করতে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা, প্লিজ নোট দিস। হ্যাঁ। তো তখন আর কি আমি আব্বু যখন ওয়ার্কশপে চাকরি নিল, তখন আমার ওইখান থেকে নিয়ে এসে পড়লো টান দিয়া, স্কুল থেকে। হ্যাঁ, স্কুল থেকে। তখন আব্বু ইপিজেটে চাকরি করে ওয়ার্কশপে, আর আমাকে এইখানে জামগড়াতেই ওইখানে আমাকে ভর্তি করে দেয়। তো এরকম ভাবে কিছুদিন যাবার পর লেখাপড়া করি, তখন আমি ক্লাস 4 কমপ্লিট করলাম। এর মধ্যে আব্বু আবার মানে এই ওয়ার্কশপে যখন চাকরি করে, তখন আব্বু ওইখানে একটা সমস্যা দেখা দেয়। কি সমস্যা? সমস্যা দেখা দেয় মানে ওইখানে একটা শত্রুতা জন্ম নেয়। আব্বু তো ছিল ইঞ্জিনিয়ার, ওয়ার্কশপের কাজে উনি আর কি ইঞ্জিনিয়ার ছিল। তখন আব্বু ওই কাজটাও ছেড়ে দেয়। ওই কাজটা ছেড়ে দেয়, আমরা ডিপেন্ড করি যে আমরা সবাই মানে একসাথে বসে কথাবার্তা বলে আব্বু আর আম্মু যে চলো আমরা বাড়িতে চলে যাই, দেশের বাড়িতে চলে যাই। তো এইখানে আব্বু অনেক বছর ধরে থাকে, সবাই নাও করছে এলাকার মানুষ যে দেখো দেশে যাও না, এখনই দেশে যাও, এখন কি করবা তোমার। তখন আমরা 3টা বোন, তখন আমার ছোট বোন, সবার ছোট বোন যেটা, সে হয়ে গেছে। তখন আমরা দেশে বাড়িতে চলে গেলাম। আমি ক্লাস 5-এ 4 কমপ্লিট করে বাড়িতে চলে গেলাম। মানে কোথা থেকে কোথায় আসলেন? মানে ঢাকা থেকে জামালপুরে চলে গেলেন। তখন আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে তো এইখানে সব বন্ধু বান্ধব রাইখা চলে গেলাম বাড়িতে। তো মানে ওইখানে যখন ক্লাস 5-এ ভর্তি হলাম একটা স্কুলে, লিটল স্কলার্স স্কুলটার নাম, প্রাইভেট স্কুল ওইটাও। তা আব্বু মানে সবসময় চাইতো মানে আমাদের উন্নত একটা স্কুলে পড়াইতে, ভালোভাবে রাখতে, এরকম একটা চাইতো। তো তখন দেখা গেল যে আমি যখন ক্লাস 5-এ ভর্তি হলাম, তার 2 মাস পরেই মানে আমাদের আর্থিক সমস্যা দেখা দিল, খুব আর্থিক সমস্যা দেখা দিল। তখন আমাদের 2 বোনের ভর্তি করছিল স্কুলে, আমার মেজু বোনরে। ওর লেখাপড়া টোটাল বন্ধ করে দেওয়া হলো, মানে পারতেছে না আব্বু ওর লেখাপড়া করাইতে, আর আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করাই দিল।
তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, তো মানে ওইখানকার যে পরিবেশটা ছিল ওই পরিবেশের সাথে আমি খাপ খাওয়াই নিতে পারিনি। কেউ আমার সাথে কথা বলতো না, বন্ধু বান্ধব তো সব ঢাকায়, ওইখানে তো কেউ না। আর সবাই মানে হিংসা করতো যে আমরা এই জায়গায় স্থানীয় আর তুমি ঢাকা থেকে আসছো, পরিবেশ। হ্যাঁ, তো আমার মনটা অনেক সবসময় খারাপ থাকতো। 6 মাস যাওয়ার পর যখন আমি ক্লাস রানিং 6 মাস যাওয়ার পর তখন একটা ছেলে ভর্তি হয় আমাদের ক্লাসেই, সাদ্দাম নাম, আমাদের বাড়ির পাশে থাকে ছেলেটা। তো ছেলেটার কারোর সাথে মানে ও নতুন ভর্তি হয়েছে, আমিও নতুন ভর্তি হয়েছি, তো আমাদের দুজনের ভিতরে খুব ভালো রিলেশন। তো তখন আমরা দুজনে খুব কথাবার্তা বলি আর কি। ক্লাস 5-এ? হ্যাঁ, ক্লাস 5-এ। আমরা দুজনে সবাই খেলতে যাই কিন্তু আমরা খেলতে যাই না, আমরা ক্লাসে বসে কথাবার্তা বলি। তো কিছুদিন গেল, 9 মাস হবে রানিং চলতেছে ক্লাস, তখন ওদের বাড়িতে 2টা ছেলে আসলো, মানে বেড়াইতে। ওর একটা খালাতো ভাই, একটা মামাতো ভাই। সাদ্দামের বাড়িতে? হ্যাঁ, সাদ্দামদের বাড়িতে। সাদ্দামদের বাড়ির উঠানটা মানে জানালা খুললে আমাদের বাড়ি উঠান দেখা যায়। তখন আর কি ছেলে 2টা আমার দিকে নজর গেল, যে যখন একদিন জানালাতে দেখছে, দেখার পর থেকে আমি সাদ্দামদের বাড়িতে যাইতাম, অঙ্ক করতাম, মানে পড়তাম, আমি প্রাইভেট পড়তাম ওদের বাড়িতে। ওই ছেলে 2টা মানে আমার দিকেই টার্গেট নেয়, আমার সাথে কথাবার্তা বলার চেষ্টা করে, চায় যে তো আমি ওদের সাথে মিশি। আমি মাঠে খেলতে যাই, ওরাও আমার সাথে সাথে মাঠে খেলতে যায়। তো আমি থাকি এক পক্ষে, ওরা থাকে আরেক পক্ষে, মানে সবসময় আমার বিপক্ষে থাকতে চায় যাতে আমাকে ধাওয়া করতে পারে। তো এরকম ভাবে করার পরে মানে কিছুদিন চলার পরে, তো একদিন আমি সাদ্দামরে বললাম, সাদ্দাম, ওই তোর সাথে যে 2টা ছেলে সবসময় ঘোরাফেরা করে, ওরা আমার পিছনে কেন লাগে? ওরা আমার সাথে সাথে খেলতে যায়, আর আমার সবসময় ধাওয়া করে। খেলতে যাই, খেলতে গেছি, সবাই মানে বসি খেলতাম আমরা ছোটবেলায়, তো তখন সবাই দম দিব, ও শুধু আমার দৌড়ায় কিসের জন্য। পরে বলে যে বুঝলি না? না, এটা তো সিম্পল, না বুঝার কি আছে? পরে আমি বলে আমি কিছু বুঝি না, তুই আমার ছোট কিভাবে বুঝোস? পরে বলে বুঝি, তুই বুঝোস না দেখে আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, বুঝা ভালো। তার সপ্তাহ খানিক পরে আমার বলতেছে যে মিম, তোর সাথে একটা কথা। সাদ্দাম আমার ডাইকে বলতেছে, আমি এখন গোসল করতে যাইতেছি, চল যাই। কই? আমি নদীর পাড়ে। নদীতে যাবি গোসল করতে? আমি হ্যাঁ চল। তোর কাকু কিছু বলবো না? না, কাকু কিছু বলবো না, চল। তখন সবাই মিলে, মানে আমার আরো বান্ধবীরা আছে ওই জায়গায়, মানে এর মধ্যে সবার সাথে মিল হয়ে গেছে, সবার সাথে আমার মানে সবাই অ্যাডজাস্ট করে নিচ্ছে। সব ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করি, কথাবার্তা বলি। তো তখন কি করলাম, আমরা নদীর পাড়ে গেলাম। তো আমি নদীতে নেমে পড়ছি অলরেডি। তো সাদ্দাম আবার উপরে, মানে নদীর পাড়ের উপরে। তো সাদ্দাম আমি যখন ঝাঁপ দিছি, ও ঝাঁপ দিছে। আমি সাঁতার জানি না, আমি যে বদনায় নিয়ে যেতাম, বদনায় নিয়ে গোসল করতাম। আমি সাঁতার জানি, ওরা সাঁতার পারে, ওরা নদী পার হয়ে যায়, কিন্তু আমি পাই না। তখন সঞ্চয় আর মানে খালাতো ভাইয়ের নাম হচ্ছে সঞ্চয়, ও আবার কি করলো, মানে নদীর পাড়ে বসে আছে, আমার যাইতে দেখা ও গেছে। পরে সাদ্দাম আমার কি করছে, টাইনা নিয়া মানে নদীর ওই জায়গায় নিয়ে গেছে, একদম মাঝে মাঝে দেখে আমি থাপাইতেছি না, হাফডুবু খাইতেছি। পরে আমার মানে গলা করে ধরছে, বল তুই আমার খালাতো ভাইয়ের ভালোবাসাস? আমাকে ভালোবাসা কি, মানে এটা ভালোবাসি মানে এটা বললেই হইব, আমি কারে ভালোবাসবো? পরে বলে যে আমার খালাতো ভাইরে। না, আমি তো ভালোবাসাটা সব বুঝি না, এটা আবার কি জিনিস? পরে বুঝবি, পানি যখন খাইবি তখন বুঝবি। পানি কেমনি খাবো? এই যে তোর এখন আমি ডুবাবো, তো মানে আমার একটা করে ডুব দেয় আর বলে যে বল তুই আরো ভালোবাসাস, দুষ্টামির মাধ্যমে আর কি। পরে আমি বললাম যে এখন মানে পানি খাইতেছি যেহেতু, আর সাঁতারও জানি না, যদি আমার ছাইরা দেয় তখন তো আমি ডুবে তো মরে যাম। তো আচ্ছা যা, আমি তোর খালাতো ভাইরে ভালোবাসি। তোর খালাতো ভাইয়ের নাম কি? পরে বলে আমার খালাতো ভাইয়ের নাম সঞ্চয়। আমি বললাম যে ঠিক আছে যা, আজকে থেকে আরো বলি যে আমার ভালোবাসি। পরে এরকম ভাবে রিলেশন চলতে থাকে। তখন ও আমি আর সঞ্চয় কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। তখন ও মানে পুরো লেখাপড়া বাদ দিয়ে দিল। সঞ্চয় 7-এ পড়তো, ও লেখাপড়া বাদ দিয়ে দিল, মানে আমার পিছনে ঘুরে বেড়ায়। তো লেখাপড়া করবো কখন? ওদের অরিজিনাল বাড়ি ছিল, মানে ওদের বাড়ি ছিল জামালপুর, ওরা স্থানীয়। ঠিক আছে। তখন বলতেছে যে মিম একদিন বলতেছে 2-3 মাস যাওয়ার পরে, তো একদিন বলতেছে যে মিম আমি তোমার একটা কথা বলবো। কি? কয় তুমি তো 6-এ চলে যাবা না? আমি বলি হ্যাঁ। তুমি তো হাই স্কুলে যাবা? তো বলে হ্যাঁ। পরে বলতেছে সাদ্দাম তোমার কিছু বলছে? হ্যাঁ বলছে, আমি তোমার সাথে কথা বলি। সাদ্দাম বলছে তোমার সাথে কথা বলতে, আমি কথা বলি। পরে বলে দেখো তুমি যে ধরনের কথাবার্তা বলো, মানে আমরা কথাবার্তা বলতাম আর কি এইভাবে বন্ধুর মতন, আর হাসি ঠাট্টা করতাম বেশি। খেলতে যাইতেছি, ওই খেলার ভিতরে যে যতটুকু কথা, কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ওরকম বুদ্ধির বা বুঝের যে কথা, ভালোবাসার যে কথাগুলা, এগুলা ঠিক বুঝি না। এরকম ভাবে চলতে চলতে তো আমি 6-এ ক্লাস 5-এর তখন সমাপনী পরীক্ষার সময়, সমাপনী পরীক্ষা দিলাম, তো ক্লাস 6-এ চলে গেলাম। তখন আর কি আমি বেশ ভালো রকমই আমার বান্ধবীদের সাথে মেলামেশা, আর ভালো রকমই আমি বুঝি, বান্ধবীরা মানে প্রেম টেম করে,
তখন আমি বুঝি যে ওদের বয়ফ্রেন্ডের সাথে ওরা দেখা করতে যায়, মানে ওরা যা যা করে আমি এটা মানে মাথায় নেই। আচ্ছা, কিন্তু আমার কাছে ওদের অনেকের দৃষ্টিতে খারাপ দৃষ্টিতে নেই, আবার অনেকের রিলেশনটা ভালো দৃষ্টিতে নেই, যে না এটা চলে। আচ্ছা, কিন্তু আরেকটা চলে না, মানে অনেকে অনেক রকম ভাবে নেয়। তো আমি ভাবতাম যে মানে আমার রিলেশনটা, আমি যার সাথে রিলেশন করবো সেটা অন্যরকম হবে, আর আমি যার সাথে ঘর করবো সে অন্যরকম হবে। আচ্ছা, তো সঞ্চয় আর কি এরকম। এর মধ্যে আমি যখন 6-এ আমার 4-5 মাস আমি ক্লাস করি, তখন আর কি সঞ্চয় একদিন আমার বললো, মিম তোমার একটা কথা বলবো। মানে যে ছেলেটার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক, সেই ছেলেটার কথা বলছেন। ওকে। তখন আমার বলতেছে, মিম তোমার একটা কথা বলবো কি, বলে যে তুমি কি সত্যি আমার ভালোবাসো? মানে ও সিরিয়াসলি বলতেছে। তখন আপনি কোন ক্লাসে? 6-এ। তখন মানে ও যে সিরিয়াসলি বলছে, তো আমিও বলছি যে হ্যাঁ আমি তোমার ভালো না বাসলে কি তোমার সাথে কথা বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে মনে দুষ্টামি, আমি অ্যাকচুয়ালি বুঝতাম না যে এটা ভালোবাসা কিনা। তো এরকম ভাবে চললো কিছুদিন। তো আমার মুখ থেকে এই কথাটা শোনার পরে মানে ও আমার প্রতি আরো নার্ভাস হয়ে গেল। তো তখন আমরা হাসতে খেলতে মানে করি, হাসি ঠাট্টা করি, খেলাধুলা করি, এরকম করতে 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 তো আমি ক্লাস 7-এ উঠলাম। এর মধ্যে আমাদের ঘটনাটা জানাজানি হয়ে গেল। যেদিনই আমি ক্লাস 7-এ মানে 3-4 দিন ক্লাস করতেছি, তখনই আমাদের ঘটনাটা জানাজানি হয়ে গেল আমার ফ্যামিলিতে। আমি যখন দেখা করতে যাইতাম তখন আমার মেজো বোনকে নিয়ে যাইতাম। তো ওরে আমি একটা মাইর দিছি, ও বলে দিছে যে আব্বু আপনা একটা ছেলের সাথে দেখা করে, নদীর পাড়ে কথা বলে। তখন আব্বু তো রাগ, হ্যাঁ দেখা করে মানে। এর মধ্যে আমি আবার একটা চিঠি লিখছি ওর কাছে, যে চিঠি দিব, সঞ্চয় আমার চিঠি দিচ্ছে আর আমি ওর চিঠির উত্তরটা দিব। তো ওর চিঠিটা আমি আবার ছিঁড়ে ফেলছি, কিন্তু আমি যে চিঠিটা লিখছি এটা তো আর দেওয়া হয় নাই, আমি আমার ইংরেজি বইয়ের ভিতরে রেখে দিছি। এখন আমার আব্বু আমার পড়াইতে যায় চিঠিটা পড়ে গেছে। এমনিতে আমার মেজো বোনের কাছে শুনছে, আমার ছোট যেটা ওর কাছ থেকে শুনছে, আর দ্বিতীয়ত চিঠিটা পাইছে। তা আব্বু তো আমার সেরকম মায়ের যে এই চিঠি কার, সঞ্চয় কে? তাই আমি বলি সঞ্চয় কে, আমি সঞ্চয় চিনি না। পরে বলে চিনস না মানে, এই যে চিঠি লিখছস? বলে চিঠি লিখছি। এখন তো আমি তো অস্বীকার করতে পারি না যেটা আমার হাতের লেখা না, আমার আব্বু তো ভালো করে জানে যেটা কার লেখা। তখন আমি বলি হ্যাঁ আমি লিখছি। পরে তো আমার দিল মার ইচ্ছা মতো, এই বয়সে এগুলা, এই বয়সে আমি এটা আশা করছি, কেবল ক্লাস 7-এ পড়স, এই বয়সে কি তুই এরকম চিঠি লিখছস? এমনিতেও তো মায়ের দূর করে, আর সংসারের সব কাজ আমার করতে হয়। সব কাজ কাম করে আমি স্কুলে যেতাম, সবাই খাওয়াই দেওয়ার পরে আমি স্কুলে যেতাম, এরকম কাজ করতাম আমি, ঘরের সব কাজ আমার হাতে। তো এরকম জানাজানি হয়ে গেল। তখন সঞ্চয়ের সাথে আমার দেখা সাক্ষাৎ বন্ধ। সঞ্চয় চলে গেল ওদের বাড়িতে, জামালপুরে চলে গেল। তখন আমি ক্লাস 7-এ মানে ক্লাস 7-এ 2 মাস হবে ক্লাস করতেছি। তো আমি বলি যে সঞ্চয় দেখি না, মানে আমি ওরা খুব মিস করতেছি, যে আমি ওরা দেখি না, মানে ওরা না দেখলাম ভালো লাগতেছে না, ওর সাথে কথা বলি না। আজকে প্রায় 15 দিন ধরে ওর সাথে কথা বলি না, মানে কেমন জানি লাগে আমার ভিতরে। তো আমি ওর সাদ্দামের জিজ্ঞেস করলাম, সাদ্দাম কিরে তোর ভাই আর আসে না? পরে বলে যে ভাই তো আসবো না। কেন আসবো না? তুই কথা বলস না এই জন্য আসবো না। আমি দেখ আমার বাড়িতে জিনিসটা জানাজানি হয়ে গেছে, আর অনেক মায়ের দূর করছে, এটা তো জানোস। পরে বলে যে ঠিক আছে সঞ্জয় ভাইয়ের সাথে কথা বলবি? আমি হ্যাঁ কথা বলবো। সঞ্জয় ভাই তো মোবাইল কিনছে। তো তখন আর কি আমার হাতে মোবাইল ছিল না, মানে আমাদের ফ্যামিলিতে কারো মোবাইল ছিল না। তো সঞ্চয় মোবাইল কিনছে, ঠিক আছে দেওয়ার নাম্বারটা দে। পরে সঞ্চয়ের নাম্বারটা আমার হাতে ওই লেখা দিল। তখন আমি মানে ফোনে কথা বলি, ফোন দিছি। পরে এখন ওর মা রিসিভ করছে, যে কে? বলে আমি আন্টি, আমি মিম কে? আমি এবার জানতাম যে ওদের ফ্যামিলি সবাই জানে আমার ঘটনাটা, যে সঞ্চয় যে আমার সাথে প্রেম করতেছে। এটা সঞ্চয় আমার বলছে যে আমার ফ্যামিলিতে জানাই আমি তোমার অফার করছি। তো আমি বলি তোমার বয়সী কতটুক? পরে বলে আমাদের এইদিকে বয়স টয়স কিছু না, আমার মা আমার ফ্রেন্ডের মতো। কথাবার্তা বলার পরে এভাবে দেখা সাক্ষাৎ করি। বকুলতলা নামের কি আমি স্কুলে যাই, একটা জায়গা বকুলতলা নামে, ওইখানে আমি দেখা করি। এইটাও একদিন আমার আম্মু দেখা ফেলায়, যে আমি ওইখানে বসে বসে আমরা দুজনে কথা বলতেছি, আমি আর সঞ্চয় কথা বলতেছি। এটা আমার আম্মু দেখা ফেলাইছে। আম্মু আমার স্কুল থেকে নিতে গেছে, আর আমি তো স্কুল থেকে বেরিয়ে গেছি। তারপর মানে এরকম ভাবে আমাদের এই হইতে হইতে তো আমাদের ফ্যামিলি থেকে সবাই যাই না ফেলায় যে ছেলের বাবার খারাপ জায়গায় বাড়িতে আছে। আমি ঠিক মানে বুঝতে পারিনি, মানে খারাপ জায়গায় বাড়িতে আছে মানে? খারাপ জায়গায় বাড়িটা মানে ওদের হলো পতিতালয় বাড়ি, পতিতালয় একটা বাড়ি, আর ওরা যে জায়গায় থাকে সেই জায়গায় মানে ওদের বাড়ি আলাদা, ওরা থাকে আলাদা। ওদের বাড়ি মানে ওদের বাড়িটা পতিতালয়ের কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, পতিতালয়ের এরিয়াতে, মানে ওই এলাকাতে, ওই এলাকাটা মানে পুরাটুকি একটা পতিতালয়। এটা কোথায় ছিল? এটা ছিল জামালপুর। ওখানে একটা ওদের বাড়ি আছে, এটা জানতে পারেন? ওখানে ওদের একটা বাড়ি আছে, শুধু ওদের বলতে না, মানে ওর চাচা যারা আছে, এমনকি আমাদের ওই এলাকার যে চেয়ারম্যান মেম্বার সবার বাড়ি ওই জায়গায়। পরে আমার আব্বু জানে যে ওদের বাড়িটা ওই জায়গায়,
আব্বু কিভাবে জানে এটা ঠিক আমি জানি না। তখন আমার এসে বললো যে কিরে তোর সঞ্চয় যে ছেলের সাথে তোর রিলেশন ওই ছেলেদের বাড়ি কইতে জানোস? আমি বললাম কোন জায়গায়? খারাপ জায়গায়। ওই ছেলের সাথে তুই আর কোনোদিন কথা বলবি না। আমি আর কি বিশ্বাস করলাম না। আমি ভাবলাম যে হয়তো বাবার কাছ থেকে আমার সরাই নিতে চাইতেছে এই জন্য। তো এই ব্যাপারে যখন আব্বু ওই ব্যাপারটা যখন জানাজানি হয়ে যায় তখন একটু কিছু হইলে আম্মু মধ্যে আমার মারে। আমার আম্মু আমার আব্বু গায়ে হাত তুলতো। হ্যাঁ গায়ে হাত তুলতো, একটু কিছু হইলে মারতো যে আর লেখাপড়া করতে হবে না, মানে এটা একটা খোটা দিত আমারে, তুই শেষ হয়ে গেছিস। মানে আমার আব্বু কি ভাবতো আমি ঠিক জানি না, কিন্তু আমার মতে এখন ভাবি যে হয়তো বা তারা ওইটাই ভাবতো যে আমি হয়তো নষ্ট হয়ে গেছি। মানে ওর সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক কিন্তু অ্যাকচুয়ালি কিছু না, মানে দুষ্টামি ছিল আমার মনের ভিতরে। কিন্তু আপনার বাবা মা কি সেই সময় আপনাকে বুঝিয়েছিল যে ওদের বাড়িটা এইরকম একটা জায়গাতে যেটা আসলে খারাপ একটা জায়গা বা এরকম কোনো কিছুই বোঝায় না? কিছু বোঝায়, শুধু বলছে খারাপ জায়গায় ওদের বাড়ি। তো খারাপ জায়গা বলতে আপনি তখন কৌতূহল তৈরি হয়েছে, কিন্তু জিনিসটা আসলে কি এটা বুঝতাম না। খারাপ জায়গা বলতে খারাপ জায়গা এটা জানতাম, খারাপ জায়গা মানে খারাপ জায়গা, কিন্তু বুঝতাম না খারাপ জায়গা কি। তো এরকম ভাবে যখন জানাজানি হয়ে যায় সবাই, তখন আমার অল ফ্যামিলি, আমার দাদি আমার কাকু সবাই জানাজানি হয়ে যায়। পরে যে এরকম মিম একটা ছেলের সাথে রিলেশন করে, তো সবাই মানে আমার উপরে খুব করে যে তোর না এত আশা, তুই দেখতে শুনতে একটু ভালো, তারপরে তুই লেখাপড়াতেও খুব ভালো স্টুডেন্ট। আমি সমাপনীতে গোল্ডেন পাইছিলাম, সমাপনীতে যখন গোল্ডেন পাইছি তখন সবাই আমার উপরে আশা রাখলো যে আমি 6 হয়তো বা তখন আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা চলতো, তো সবাই ভাবতো যে আমার খুবই ওরা তো ধরে নিয়েছে যে মিম বৃত্তি পাবে এইটাই। তো এরকম একটা আশা করতো সবাই আমার কাছ থেকে, তো আমি ওদের আশাটা রাখার জন্য খুব চেষ্টা করতাম, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমি কোনো সুবিধা পাইতাম না, যে পড়ার জন্য একটা সুবিধা, এমনিতে একদিকটা আর্থিক অবস্থায় টান লাগলো। তো যাই হোক আপনার বাড়িতে জানাজানি হয়ে গেল বিষয়টা, তারপর তো আমি বললাম যে দেখো আমার সঞ্চয়ের কাছ থেকে আলাদা করতে চেষ্টা করো না, আমি সঞ্চয়ের কাছ থেকে আলাদা দিতে পারবো না, আমি ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। এই জিনিসটা আমি দাদির সাথে শেয়ার করলাম। দাদি আমার বললো যে মিম তুমি তো এখন বলতেছো কথাটা, কিন্তু যখন বিয়ে করবা এরপর আর বলবো না, কারণ ভালোবাসাটা যত সহজ বিবাহিত জীবন ততটা সহজ না। আর যেহেতু তুমি যারা বিয়ে করতে চাইতেছো তার বাড়িটায় যে এরকম জায়গায় খারাপ জায়গায়, তেমন দাদি খারাপ জায়গা বলতে কি এটা তুই পরে বুঝবি, এখন বুঝবি না। তো মানে বলতে চাইতো না আমার কেউ, ভাবতো যে ছোট ওরে বলে কি হইব, এরকম বলতো না। তো এরকম ভাবে চলতে চলতে তো আমি ভাবলাম যে না আমি সঞ্চয় বিয়ে করবো। তখন আমি ক্লাস 7 মানে বার্ষিক পরীক্ষা দিব, একদিন সঞ্চয়ের সাথে দেখা করছি নদীর পাড়ে। তখন আমার আম্মু আর কি দেখে ফেলাইছে, দেখে আমার সেরকম মায়ের। এর মধ্যে আব্বু আবার ঢাকা চলে আসছে, যে একটা কথা রাইখে আসছি, মানে ঢাকা চলে আসছে। ঢাকা মানে আব্বুর আর আর্থিক সমস্যা যখন আমাদের সংসারে এরকম ভাবে দেখা দিল, মানে এরকম হইতো যে আমরা একবেলা খাইতাম, এরকম হইতো। তো তখন আব্বু এটা সহ্য করতে পারলো না, কারণ আমরা সবসময় ভালোভাবে চলে আসছি, তা আব্বু সহ্য হয় না। তখন আব্বু ঢাকা এসে পড়ে, ঢাকা এসে একটা কবিরাজি দোকান নিয়ে বসে। আপনার বাবা কবিরাজের দোকান দেয়? হ্যাঁ, কবিরাজের দোকান দেয়, চালাতে থাকে। আর আমাদের সংসারে খরচটা মোটামুটি ভালোভাবে যাইতেছে আর কি। কিন্তু মানে ক্লাস 7 যে আমার 8 মাস হয়ে গেছে, কিন্তু আমার কোনো বই কিনা নাই, বই কিনা ছাড়া আমি পরীক্ষা দিছি। মানে বই কেনার অর্থ ছিল না? হ্যাঁ, অর্থ ছিল না, ভর্তি ফিটাও দেয় নাই, কিন্তু আমি ভালো ছাত্রী ছিলাম দেখে মানে স্যারেরা আমার পড়াই গেছে যে মেয়েটা খুব ভালো ছাত্রী, থাক কর, যেহেতু আর্থিক অবস্থা পড়ুক। তো স্যারের এভাবে আমার সহযোগিতা করছে। তো তখন আমি যখন মানে আব্বু যখন আয়সা বললো, তখন ওই দিন আমার আম্মু মাইর দিল আমারে, যে দেখা করলাম নদীর পাড়ে। মারতে পরে আমার ভাজা কাঠি দিয়া আমার পিঠের ভিতরে ছেক দেয়। কি কাঠি দিয়ে? ভাজা কাঠি। এই খুরচুন বলে যেটারে রান্না করে, যে তরকারি রান্না করে, যে খুরচুন বলে যেটারে, কিছু একটা গরম করে বোধহয় আপনার পিঠে ছেক দেয়। হ্যাঁ, লোহা জাতীয় কিছু। তো ছেক দেয় যে তুই ভালোবাসবি, তো ভালোবাসা তো কিসের ভালোবাসা, ভালোবাসা কারে কয়, তুই এই যে এরকম ভাবে। মানে আমি আবার কি মানে সঞ্চয় নিয়ে এমনি মানে একটা কিছু ডায়েরিতে লিখতাম, হ্যাঁ সঞ্চয় নিয়ে লিখতাম, বুঝতাম না যে এটা কত দূর যাবে। পরে এরকম ভাবে লিখতে মানে জাস্ট পুরোটা আমার আবেগ, কোনোটাই আমার মন থেকে ছিল না, একদম প্রকৃত যে মন থেকে এরকম না, পুরোটা আমার আবেগ। তখন আমার আম্মু যখন আমার মাই দিল, তো রাত্রেবেলা আব্বু আসবো, আম্মু আবার আমার জানাই দেয় যে আজকে রাতে তোর আব্বু আসবো, তোর আব্বু আসলে আমি যেগুলো সবকিছু দেখাবো, এই লেখাগুলো সব দেখাবো, আর তুই যে সঞ্চয়ের সাথে নদীর পাড়ে দেখা করছস এটা আমি তোর আব্বুরে বলবো। আমি তো ভাবলাম যে আজকে আমার শেষ দিন, আব্বু তো ধরলে আরো মাইরা ফেলবো। তো আম্মু ঘুমাচ্ছে, তো আব্বু আমার ফোন দিয়ে জানাই দিল আজকে আসবো না, কালকে সকালে আসবো। আমি ভাবলাম রাতটুকু সময় আছে আমার কাছে, আমি কি করবো। তখন ওই দিনই আমি সাদ্দামদের বাড়িতে গেছি, সাদ্দাম সঞ্চয় আজকে বলিস যে আমার সাথে দেখা করতে। সাদ্দাম বলে ঠিক আছে। আমি এইটুকু বলে দৌড় দিয়ে মানে ওদের ঘর থেকে বাইরে পড়ছি। আমার আম্মু রান্না করে গেছে এই চান্সে, সঞ্চয় রাত্রেবেলা আসছে, আইসা আমার বলতেছে যে বাড়ির পিছনে আর কি, বাড়ির পিছনে বলতেছে শীষ বাজাইতেছে, শীষ বাজাইলে আমি বুঝি যে সঞ্চয় আসছে। পরে ও শীষ বাজায়,
তা আমি যাই ওর কাছে। যাওয়ার পরে আমি বলি, সঞ্চয় আমি তোমার সাথে চলে যাম। পরে বলে কি হয়েছে, আর তোমার চোখ টোক এত লাল কেন? আমি বলে আমার আম্মু মারছে। পরে বলে মারছে মানে কেন মারছে? আমি তোমার সাথে নদী পাড়ে দেখা করছি, এটা আম্মু দেখে বলাইছে। এখন আব্বু আসবো সকালবেলা, মানে খুব ভয় পাইতেছি আমি, আব্বু আমার মার দিব। তো এখন আমি কি করবো? আমি তোমার সাথে চলে যাম। পরে বলে যে আমার সাথে চলে যাবা, তো ভালো খবর, চলো চলে যাই, আমার কোনো অসুবিধা নাই, আমার বাড়িতে তো আমি তোমার নিতে পারবো। আমি বলি হ্যাঁ চলো, আমি চলে যাম তোমার সাথে। আমি আজকে রাত্রে যদি থাকি, সকালবেলা আব্বু এসে আমার আব্বু মারবো, চলো। পরে ওর হাত ধরে মানে চলে গেলাম আমি। পরে সঞ্চয় আমার একটা কথা বলে, কি কথা বলে সেটা আমরা ছোট্ট একটা বিরতির পরে শুনবো। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। আজকে এখানে মিম কনফেস করছে, এবং যারা মিমকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। মিমের একটা ছবি আমরা ওখানে দিয়ে দিয়েছি। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। আমরা বারবারই একটা কথা বলি, সেটা হচ্ছে অপরাধ কিংবা ভুলের জন্ম আসলে একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে। মেয়েটি যেদিকে চলে যাচ্ছে সেটার জন্য তার পরিবেশ পরিস্থিতি অনেকখানি দায়ী, কিন্তু অপরাধ তো অপরাধী, সেটার জন্য জীবনে শাস্তি পেতেই হয়। ও কিন্তু প্রথমেই আজকে বলে নিয়েছে যে ভুল আমি করেছি, যে অপরাধ আমি করেছি সেটার পুনরাবৃত্তি যেন আর কারো জীবনে না হয়। আমরা সামনের দিকে এগোবো, মাত্র 4 মিনিট পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক। আরো একবার 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনারা সবাই আবার শোনা শুরু করেছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। যারা অনুষ্ঠানের শুরু থেকে আছেন তারা নিশ্চয়ই জানেন এবিসি রেডিওর ফ্যান ক্লাব খোলা হয়েছে, এবং যেখানে যোগ দেবার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। আপনারা চাইলে এখানে যোগ দিয়ে এবিসি রেডিওর পরিবারের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হতে পারেন। এই দুর্দান্ত সুযোগে আপনি যেভাবে উপকৃত হবেন সেটা হচ্ছে, আপনি এবিসি রেডিওর জনপ্রিয় সব অনুষ্ঠান সহ এবিসি রেডিও বাংলাদেশের যে কোনো জায়গায় ইভেন্ট করলে সেখানে আপনি অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া আপনার নিজ জেলায় আপনি এবিসি রেডিওর প্রতিনিধি হতে পারেন। যেটা করতে হবে আপনাকে, খুব সহজ নিয়ম, সেটা হচ্ছে একটি টেক্সট পাঠাতে হবে। টেক্সট পাঠানোর নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার নাম স্পেস আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। ওকে, আমরা যেখানটাতে ছিলাম মিম, সেখান থেকেই ফিরতে চাই। আপনি যা বলছিলেন তারপর। সঞ্চয় আমারে বলে যে তুমি কি সত্যি আমার ভালোবাসো, মানে আমার হাত ধইরা। আমি বললাম সঞ্চয় সত্যি ভালোবাসি। একচুয়ালি আমি ভয় বলছি, মন থেকে বলিনি। মন থেকে কেন বলেননি? কারণ আমি মানে ওরকম ভাবে ভালোবাসি না, আমি শুধুমাত্র ওর সাথে দুষ্টামি করি, আর ওরকম একটা ফিল করি যে আমার বন্ধু হিসেবে আমি ওরে মিস করি। এই এতদিনের এভাবেই চলছে? হ্যাঁ, এইভাবে, মানে কোনো সময় আমি ওরে মানে সিরিয়াস ভাবে নেই। ভালোবাসাটা কি, ওটা কি বুঝতেন ওই সময়টাতে? না, আমি ঠিক এটাও বুঝতাম না। তার জন্যই এরকম মারামারি, তার জন্যই সবাই মিলে মানে শাসাচ্ছে, তার জন্য এরকম ঘটনা ঘটে যাচ্ছে। মানে আমি দুষ্টামি, মানে যে এর ভিতর লিখতাম ডায়েরিতে, পরে অনেক কিছু লিখতাম যে সঞ্চয় আমার সত্যি ভালোবাসে কিনা, মানে এটা ভালোবাসা কিনা, এরকম কিছু একটা লিখতাম আমি। তো এটা মানে জানাজানি হয়ে আমার মারধর করতো। আচ্ছা, কিন্তু আমার ফ্যামিলিও বুঝতে চাইতো না যে এটা মানে ওর একটা আবেগ চলতেছে বা বন্ধুত্বের কিছু হইতে পারে। আচ্ছা, কিন্তু এটা আমার ফ্যামিলিও বুঝতে চাইতো না। তো তখন সঞ্চয় তো সিরিয়াসলি বলে যে তুমি কি সত্যি আমার ভালোবাসো? কিন্তু আমি বলি যে হ্যাঁ ভালোবাসি, ডরে, সকালবেলা আব্বু এসে আমার মারবো। এক আর দ্বিতীয়ত মানে আমি এটাও বোঝার চেষ্টা করি না যে এখন যাই মোর সাথে চলে যাবো, সারা রাত আমি বাসা থাকবো না, কালকে কি হবে, ওটা নিয়ে আপনার কোনো সেন্সই ছিল না? সেন্স ছিল না। তো চলে গেলাম ওর হাত ধরে, চলে গেলাম ও সিরিয়াসলি যে মিমা মানে সত্যি ভালোবাসে। তো ও নিয়ে গেলো আমার বাড়ি, ওর বাসায় নিয়ে গেলো, ওর বাড়িতে নিয়ে যায়। কি করলো, মানে একটা ছোট ঘর,
কূপের মতো একটা ঘর, মানে মুরগি খুব যাকে বলে, ওরকম একটা ঘরের ভিতর দেখি আমার ঢুকাইলাম, বলে যেখানে যাও তুমি। তো গেলাম, এর মধ্যে মানে ওর সাথে আমার কোনো খারাপ কোনো রিলেশন নাই। তো ঢুকলাম, ঢুকে ওইখানে বসে থাকলাম, বসে আছি। সঞ্জয় দুপুরবেলা খাবার নিয়ে আসলো। আমি ঠিক বুঝলাম না, মানে আপনাকে তো নিয়ে গেল, পরের দিন সকালবেলা হচ্ছে ওর বাবা আসবে, সে কারণে আমার আব্বু আসবো, আপনি রাতের বেলায় পালাই গেলেন। হ্যাঁ, তো সারা রাত আমি ওই যে ওই কূপের ভিতর, মানে মুরগির কূপের ভিতর, সেটাই বলছিলাম আমি, রাতের বেলা ওখানে আপনি ছিলেন। তারপরে পরের দিন দুপুরবেলা আপনার খাবার নিয়ে আসে। হ্যাঁ, দুপুরবেলা খাবার নিয়ে আসে। তো খাবার নিয়ে আসছে, নিশা বলে তোমার কি খুব খারাপ লাগছে? আমি বললাম হ্যাঁ, আমার বাথরুমে যাবো। সারা রাত্রে আর এতটুকুর ভিতর দুপুরবেলা, মানে বাড়ির কেউ জানে না এখানে একটা মেয়ে আছে, কেউ জানে না। তো আমার আব্বু কি করে, এর ভিতরে আয়সা পড়ছে, মানে দুপুর 1টার ভিতর আব্বু আয়সা পড়ছে। কোথায়? জামালপুরে, ঢাকা থেকে জামালপুর চলে গেছে। আচ্ছা। তো তখন আব্বু যায়, শুনতে পারে আমি নাই, বাসায় নেই। আম্মু কান্নাকাটি করতেছে, বাসায় নেই, মিম চলে গেছে। তো আইডিয়া করে সঞ্চয়ের সাথে গেছে। এটা তো জানা কথা, আর কার সাথে যেতে পারে। তো সঞ্চয় বের হবে কিভাবে? সাদ্দামের এক বড় ভাই আছে, খালাতো ভাই, মানে সাদ্দামের বড় যেটা সঞ্চয় খালাতো ভাই, তো রাসেল নাম, ওরে আব্বু ধরে, যেহেতু একটু বড়, ও হয়তো বা কিছু করতে পারবো। ও অনেক বড়, সঞ্চয় জন্ম দেখছে, তো ওরে আব্বু ধরে যে বলো আমার মেয়ে কোথায়, আমার মেয়ে সঞ্চয়ের সাথে গেছে। পরে এখন বলতেছে, রাসেল বলতেছে যে আঙ্কেল ঠিক এই ব্যাপারে আমি জানি না, আমি জানি যে সঞ্চয় আর মিমের মধ্যে রিলেশন আছে, কিন্তু ও যে ওর সাথে চলে যাবো এটা আমি ঠিক জানি না, আর কই গেছে এটাও আমি জানি না। জানো কি না জানো তো কিছু জানি না। আমার আব্বু বলতেছে 24 ঘন্টার ভিতরে আমার মেয়ে চাই, যদি আমার মেয়ে না দাও না, আমার মেয়ে মাত্র ক্লাস 7 বার্ষিক পরীক্ষা দিব, তো এখন তুমি কি করবা বলো? 24 ঘন্টার ভিতরে আমার মেয়ে নিয়ে এসে দাও, আর না তো বুঝতেই পারো কি হবে। তো ওর বাবা আবার চেয়ারম্যান ছিল, সাদ্দামের বাবা আবার চেয়ারম্যান। তো তখন আর কি বলে যে ঠিক আছে, আমি আপনাদের নিয়ে এসে দিতেছি। তো তখন আর কি রাসেল ভাই চলে যায় জামালপুরে সঞ্চয়দের বাড়িতে। রাসেলটা কে ছিল? রাসেল হয়েছে সাদ্দামের বড় ভাই। চলে যায়। আচ্ছা, চলে যায়। যাওয়ার পরে মানে সঞ্চয়ের মাও ঠিক জানে না, আর এটা যায় কখন? সন্ধ্যার সময়, পরের দিন সন্ধ্যার সময়। আচ্ছা। আর এর মধ্যে সঞ্চয় আমার বাথরুমে যাই, তারপর বাথরুম থেকে আসে খাবার খাই। এইসব কাজে আপনি বাড়ির মধ্যে করছেন, সঞ্চয়ের কোন ফ্যামিলির কেউ দেখছে না, মানে কেউ দেখবো কিভাবে, যার যেটা তার ঘরের ভিতর। ওকে। তো এখন কি করছে, মানে সঞ্চয় আমার এইভাবে টয়লেটে নিয়ে গেছে, নিয়ে আসছে, খাবার খাইছি। খাওয়ার পরে এখন মানে সন্ধ্যা হয়ে গেছে যখন, তখন রাসেল হয়ে গেছে, আমি এর মধ্যে ওইখানেই। রাসেল ভাই যায় সঞ্চয়ের মারে আস্তে ডাক দিছে যে খালা এখানে আসো। কি হয়েছে? কিরে তুই তোর মুখটা এরকম কেন? তোমরা কি আমার জেল খাটাবা? আমার বাবা একজন চেয়ারম্যান, এখন আমরা 2টা ভাই, আমার একটা বোন আছে, বিয়ে দিতে হবো, কেউ জেল খাটাতে চাও? পরে মানে জেল খাটাবো মানে কি বলতেছিস তুই এটা? পরে বলে যে তোমার বাসায় একটা মেয়ে আছে, এটা তুমি জানো? আমার বাসায় মেয়ে আছে মানে কার মেয়ে? কিসের মেয়ে? কোথায় থেকে মেয়ে আসছে? বলো তোমার ছেলে একটা মেয়ে নিয়ে আসছে, মিম নাম। পরে বলে হ্যাঁ, মিম নামে একটা মেয়ের সাথে যার সম্পর্ক আছে এটা জানি, কিন্তু বাবা দেখ আমার বাড়িতে নাই, ই করে দেখতে পারস, ঘর তালাশি করে দেখ, মেয়েটা নাই। পরে এখন বলতেছে, মানে রাসেল বলতেছে মেয়েটা কোন জায়গায় আছে তুমি কি সেটা জানো? আমি জানি, মেয়েটার আমি বের করতেছি। তো রাসেল আবার এর মধ্যে বুঝে ফেলায় যে যদি এখন এটা বের করি তাহলে পরে হয়তো অন্য কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে এই এলাকায়। আচ্ছা। তো যাক, খালারে কোন রকম বুঝায়, আমি সঞ্চয়ের বুঝায় মিমের বাড়িতে নিয়ে ওর বাপের হাতে তুলে দিই। তো মানে ও এর মধ্যে আবার রাসেলের মাও এসে পড়ে, আমার আম্মু হুলস্থুল বাজায় দিছে, গন্ডগোল বাজায় দিছে। তো আম্মু যখন আম্মুর গন্ডগোল শুই না, মানে রাসেলের মাও এসে পড়ছে। যে রাসেলের মা এসে এখন সঞ্চয় মারে বলতেছে দেখ তাড়াতাড়ি মেয়েটারে দে, আর না হয় ওই মেয়েটার বাবা মা কিন্তু খুব করতেছে, মেয়েটা কিন্তু কম বয়স, মেয়েটা ক্লাস 7 বার্ষিক পরীক্ষা দিব। তখন আপনি ছোট রুমটার মধ্যে লুকানো? হ্যাঁ, আপনি এগুলো বাইরে থেকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না মানে এটা আমি পরে শুনেছেন? আচ্ছা, পরে শুনছি। আমি এগুলো কিছু জানি না, বাইরে যত কিছু হইতেছে সঞ্চয় জানে। সঞ্চয় ওর মা ধরছে যে কিরে তুই বলে একটা মেয়ে নিয়ে আসছস? পরে বলে যে হ্যাঁ নিয়ে আসছি। কই? জানি না কই। রাস্তা ভাই আবার না করে দিতেছে, ইশারা দিয়ে বলতেছে যে বলিস না কই রাখছস। পরে বলে কই রাখছস? পরে ও বলে যে না আমি জানি না, আমি কই রাখছি এটা আমি বলবো না। তো ওর মা আবার ওর একটা চট দেয়, বলবি না কেন? আমরা বিয়ে করাই নেই, তুই নিয়ে আসছো যে তোরা বিয়ে করা ফেলাই। তো সঞ্চয় রাজি হয়ে যায়, কিন্তু রাসেলের মধ্যে একটা পলিটিক্স খাটায় যে এখন যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমি ওরে দিতে পারবো না, ওর বাপের হাতে দিয়ে দিই, আর এই মেয়ের গার্জেনের মাধ্যমে বিয়ে করে নিক, এই মেয়ের বাবা মা থাকুক, সঞ্চয়ের বাবা মা থাকুক। তখন বলে যে ঠিক আছে যাও, তুমি চলে যাও। এখন রাসেলের মা আর মানে সঞ্চয়ের মা এই দুইজনের রাসেল ভাই বলে যে তোমরা এই রাস্তা দিয়ে খুঁজো তো, দেখো তো এই রাস্তায় কোন জায়গায় মেয়েরা দাঁড়া করে রাখছে কিনা। এই কথা বললে মানে ওরা ওদের এক রাস্তায় পাঠিয়ে দেয়। ওরা তো খুঁজতে খুঁজতে যায়, হাঁটতে যায়। বাড়ির ভিতরে থাকে কে? সঞ্চয়ের 2 বোন, ভাইদের ভিতরে সঞ্চয় একাই, আর ওরা 2টা বোন।
তখন দুই বোনেরে এখন রাসেল কিভাবে টেগল দেয়, ওদের দুই বোনেরে মানে বই খুলে দেয়া বলে তোরা এটা মুখস্থ করে আমার দিবি, তো দরজা লাগাই দেয়, বাড়িতে দরজা লাগাই দেয়। কারণ রাসেল জানতো যে সঞ্চয় নিশ্চয়ই এটার ভিতরে মিমেরে রাখছে, এই ঘরটার ভিতরে মিমেরে রাখছে খুবই ভিতর। সঞ্চয় তো আপনার সাথেই পড়তো নাকি আপনার চেয়ে একটু বয়সে বড় ছিল? ও বড় ছিল, আমার বড় ছিল, কিন্তু পড়াশোনা করতো না? না, পড়াশোনা করতো ওদের ওইখানে মানে জামালপুরে। আপনি যখন ক্লাস 7 পড়তেন তখন ও কোন ক্লাসে পড়তো? তখন ও ক্লাস 9 পড়তো। 2 বছরের বড় ছিল। হ্যাঁ বলুন। তারপর পরে বলে যে সঞ্চয় মেয়েটারে বাইর কর, মেয়েটারে বাইর কর, তাড়াতাড়ি বের কর। পরে সঞ্চয় বলে যে আমার বলে যে মিম বের হোক, বের হয়েছি। পরে বলে তোমার আব্বু জানাজানি হয়ে গেছে, তোমার আব্বু আসছে, তোমার আব্বু রাসেল বাইরে বলছে জেল খাটাবো, তুমি কি চাও? আমি বলি যে কি চাবো মানে আমি যাবো না বাড়িতে, আমি আমার বাসায় যাবো না। পরে সঞ্চয় বলে যে বাসায় তো তোমাকে যাইতেই হবো, তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, আমি তোমার আব্বুর সামনে থেকে তোমার নিয়ে আসবো, তোমার আব্বুর মাধ্যমে আমাদের বিয়ে হবো। বিয়ের কথাটা যখন বলছে তখনই আমার মাথায় একটা দিচ্ছে যে বিয়ে হবো মানে বিয়ে কি, মানে বিয়ে হবো কেন, আমি তো এখানে এসে বসে এখানে থাকবো, মানে এখানে তো আসছি যে বাবা মায়ের মার থেকে বাঁচার জন্য। হ্যাঁ পুরো মেন্টালের মতন যে আমি এখান থেকে স্কুলে যাবো, তুমি আমার এখানে রাখো, আমি এখানে থাকবো। সঞ্চয় বলে দেখো এই ঘরের ভিতরে থাকা তো সম্ভব না, এই ঘরের ভিতরে তুমি কতক্ষণ থাকবা? তো আমি বলি যে ঠিক আছে রাসেল ভাই আমার নিয়ে বলে চলো এই রুটে তাড়াতাড়ি চলো, আমার সাথে তাড়াতাড়ি হাঁটো। ওর মা বাবার পাঠাইছে, ওর মা সঞ্চয় মারে পাঠাইছে এক রুটে, আর আমার নিয়ে আরেক রুট দিয়া রিক্সায় উঠে বসছে। বলে সঞ্চয় তুই টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। তো সঞ্চয়ের পাঠাই দেয় বাড়িতে, সঞ্চয়ের বাড়ি থেকে সঞ্চয়ের প্রতি ওরকম কোনো মানে আসে না, চাপ আসে না। তো এর মধ্যে তখন রাত বাজে 10টা বাজে, রাসেল ভাই আমার নিয়ে চলে যায় আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আমি রাসেল ভাইয়ের সাথে গেলাম। যাওয়ার পরে তো রাসেল ভাই আমার আব্বুরে বলে যে আঙ্কেল আমি মেরে নিয়ে আসছি, তোমার বাসায় রাখো, তোমাদের বাড়িতে রাখো। তো রাসেল ভাই ওদের বাড়িতে আমার নিয়ে গেল। রাসেলের মা বলে রাসেল তুই এই মেয়ে নিয়ে আমাদের বাড়িতে ঢুকিস না, তুই ভেজালে পড়বি, কারণ তুই আনমেরিড, তো এই মেয়েদের দেখা যায় তোর বিয়ে করে দেবো। আর আমি বাবা তোর যৌতুক ছাড়া বিয়ে করাবো না। কে বলে? রাসেলের মা। যৌতুক ছাড়া বিয়ে করাবো না, আর এই মেয়ে যৌতুক দিতে পারবো না, সঞ্চয়ের মা তো মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য আপনি বিয়ে কি জিনিস এটা বোঝেন না? বুঝি না। তো রাসেল বলে রাসেল ভাই মারে যে থাক আজকে রাতটা থাকতে দাও, আমি বিয়ে করবো, ও পছন্দ করে সঞ্চয়, আমার তো করে না। তো পরে বলে ঠিক আছে আজকে রাতটার জন্য থাকতে দিই, কালকে যেন ওর আব্বু এসে আবার নিয়ে জায়গা। তখন কয়ে ঠিক আছে। তো আমি ঢুকলাম ওদের বাড়িতে, ওদের বাড়িতে যা ঘুমাইলাম, দেখলাম সাদ্দাম, আমি আর সাদ্দামের বোন, মেজু বোন, আমি ঘুমাইলাম। আব্বু রাত্রে আমার সাথে দেখা করে নাই, সকালবেলা আসছে ভোরবেলা, আইসা সেটা আব্বু আমি তো আব্বুর দিকে তাকাইতে পারতেছি না, আমি অন্যায় করে ফেলছি, বাসা থেকে বাইরে গেছি। তখন আব্বু আর এমনি তো আমার বাপ মা খুব আমার মারে, আমি এই দিক তো ভয় পাই যে আমার অনেকটা মারধর করে, কিভাবে তার সামনে যাবো আমি। তা আমি মানে রাসেল ভাই আর শার্টের পিছনটুক ধরে আসছি, হ্যাঁ রাস্তাতে আমার নিয়ে যায় না। রাসেল ভাই বলে কোনো ভয় নাই, তুমি আমার সাথে চলো। পরে বলে রাসেল ভাই যায় বলে যে আচ্ছা আঙ্কেল আপনি কি মিমের সঞ্চয়ের সাথে বিয়ে দিবেন? তখন আব্বু বলে যে হ্যাঁ আমি বিয়ে দিব, কিন্তু ওরকম ভাবে দিব আমি, সঞ্চয় কিভাবে নিব আমার মেরে। মানে আব্বু ভাবছিল যে আমার কোনো ক্ষতি করে ফেলছে, তো জরিপানা দিয়ে নিতে হইব। তা আব্বু মানে পরে বলে যে আমার মেরে নিয়ে আসো। তখন আমি রাসেল ভাইয়ের পিছনে, পরে আব্বু রাসেল ভাই বলে যে আপনি মেয়ে। পরে আব্বু মানে জিজ্ঞেস করে যে তোর কি কোনো কিছু হয়েছে, মানে একদম হ্যাঁ তোর কি কোনো কিছু হয়েছে সঞ্চয়ের সাথে? আমি বলছি যে না, বুঝতেন আপনি এগুলো কোনো কিছু না, মানে বুঝছি যে কোন কথাটা বলছে। আবু ভাঙায় বলছে যে তোর কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে ওর সাথে? তাহলে আমি বলছি যে না, আসলে তো হয় নাই, কিভাবে বলুন। তো পরে রাসেল ভাই আমার জিবাই কামড় দিয়ে ফেলাইছে, যে রাসেল ভাই ভাবছিল যে যদি বলতাম যে হয়েছে তাহলে বিয়ে সাথে তখনই দিয়ে দিত, তাহলে আমার রিটার্ন ঢাকায় নিয়ে আসতো না। তো আব্বু তখন যখন শিওর হয়ে গেল যে কিছু হয় নাই, তাহলে ওরে নিয়ে আমি চলে যাই। তার মানে বিয়ে সাথে দিবে না। তখন আব্বু আমার ঢাকায় এসে বললো। এখন আমি সঞ্চয় খুব মানে মিস করতেছি, ঢাকায় যখন আমি এসে পড়ি তখন আমি খুব মিস করতেছি ওরে। তখন আব্বু ঢাকায় নিয়ে এসে আমার কিছুদিনের জন্য এখানে রাখে, প্রায় 1 মাস রাখে। 1 মাস সঞ্চয়ের সাথে আমার কোনো দেখাও নাই, কথাও নাই, কারণ ও জামালপুরে, আমি ঢাকায়। তো তখন আমি মোবাইলে ওর সাথে কথা বলি, সঞ্চয় আমার বলে তুমি চলে আসো। তা আমি বললাম কিভাবে যাবো, আমি তো এখান থেকে চিনি না, যদি আমি এখানে বড় হয়েছি, কিন্তু এখন তো অনেকটা সময় চলে গেছে, আমি তো এখান থেকে কিভাবে যাবো? বলে বাসে উঠে আসবা। বাসে উঠে কিভাবে যাবো? বলে তুমি জামালপুরে আসবা, জামালপুর আসলে আমি তোমার ভাড়া দিয়ে দিব, অসুবিধা নাই। পরে আমি বলি যে না সঞ্চয় আমি এখান থেকে যেতে পারবো না। পরে বলে তুই এমন কিছু করো যাতে তোমার আব্বু তোমার আমার কাছে দেওয়া যায়, ঢাকা থেকে। হ্যাঁ, আমি কি করব? বলে তুমি কিছু করো,
যাতে- ওই সময়টা থেকে আপনি বুঝতে পারতেন না যে সঞ্চয়ের সাথে আপনি যে কাজগুলো করছেন বা যেটা মানে হচ্ছে, ওরা এটা এক মিস ধরনের- করেছি। এটা এক ধরনের অপরাধ, হ্যাঁ অপরাধ, এটা ঠিক আমি তখন বুঝি নাই। তখন আপনি বুঝতেন না। না কিন্তু মানে আপনার বয়সী মেয়েরা সাধারণত এই ধরনের কাজ করে না, বা আপনার সহপাঠী যারা আছে তারা এই ধরনের কাজ করে না। হ্যাঁ ওরা করে তো, ওরা মানে কেমন করে, মানে ওরা যার সাথে রিলেশন করে তারা বিয়ে করে। ওই আর সময়টাতে যার- আপনার সমবয়সী এরকম বিয়ে হয়েছে, এরকম যেরকম হ্যাঁ, আছে। হ্যাঁ, সো দিস আছে। ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা, প্লিজ নোট দিস, যে ওর জায়গা থেকে, ওর সার্কেল থেকে যেটা বুঝতে পারছে যে ওর সমবয়সী মেয়েরাও এই প্রেম করে এবং করে নিজেরা বিয়ে করে। সো এটাও কিন্তু ওর মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে। বলুন। এমনকি বিয়ে করে, তার ভিতরে আবার কি করে, মানে কেউ কেউ বিয়ে করে না, ফিজিক্যাল রিলেশন করে। এটাও তখন আপনি বুঝতেন এই জিনিসগুলো, ফিজিক্যাল রিলেশন করে, কিন্তু এগুলো যে এক ধরনের অপরাধ, মানে এগুলো বুঝতেন না। এটা বুঝতাম না। আর এটা করা যে ঠিক না, ঠিক এটাও বুঝি নাই। কিন্তু কারণ আমি তো সন্তানের সাথে করি না, কিন্তু আমি বুঝতাম যে কিন্তু বাবা মা অত্যাচার করছে, বাবা মা বারবার আপনাকে হ্যাঁ। ধরে নিয়ে আসছে, মারধর করছে, এটা তো আপনার বোঝা উচিত ছিল। মানে মারতেছে, আর আমি আমার ফ্যামিলি, বিশেষ করে আপনি যেই বয়সের, ক্লাস 7-8 এর বয়স, এই বয়সটাতে বাবা মা যেটা বলবে সেটা ভালোর জন্যই বলবে, তাই না? আপনি তো পরিণত বয়স হয়ে যাননি ওই সময়টাতে, ওই জিনিসটা আপনার মাথার মধ্যে কাজই করেনি। না কাজ করে নাই। এক ধরনের জেদ। যে তার মানে সংসারে সব কাজ করতে হয় আমার, তার ভিতরে আবার এরকম মারধর করে, বাবা মা সবাই মিলে একসাথে মারে, সেই জেদগুলো কাজ করেছে আপনার মধ্যে। জেদগুলো কাজ করছে আমার Okay, ভিতরে। বলুন তারপর। তো তখন আমি কি করলাম, মানে সঞ্চয় যখন আমার এই কথাগুলো বললো, তা আমি ভাবলাম যে আমি এখান থেকে যতক্ষণ আছি তার থেকে তো সঞ্চয় কাছে আমি ভালো ছিলাম, ওই ঘরের মধ্যে ভালো ছিলাম, ওই ঘরের ভিতরে ভালো ছিলাম, যাই আমি ওর কাছে চলে যাই। তো তখন কি করলাম, ঘুমের বড়ি খেলাম, 31টা ঘুমের বড়ি। এগুলো আপনাকে কে বলেছিল এই বুদ্ধিগুলো? এইটা মানে আমার মাথায় এমনিতেই কেস করে যে ঘুমের ওষুধ খায়, মানে আমাদের বাড়ির পাশে এক মেয়ে এরকম সুসাইড করতে যায় ঘুমের ওষুধ খায়। তো আমি ভাবলাম যে ঘুমের ওষুধ খাই, খেলে হয়তো বাঁচলে বাঁচলাম না, আর মরলে মরলাম, ওকে, মানে মরে গেলে তো মরে গেলাম, কিন্তু বাইরে থেকে তো বাইচে থাকলাম। তো কিছু একটা তো বুঝবো আমার বাবা মা, তখন হয়তো আমার সঞ্চয়ের কাছে দিয়ে আসবো। তা আমি কি করলাম, 31টা ঘুমের বড়ি, এখন কোন ডাক্তার আমার দেয় না ঘুমের বড়ি, তা আমি কিভাবে করি? তো ফ্যান্টাসি কিংডম থেকে শুরু কইরা মানে জামগড়ায় যতগুলো দোকান আছে, প্রত্যেকটা দোকান থেকে একটা দুইটা করে নিতে নিতে, তো দেখি যখন 30টার উপরে হয়ে গেছে, তো লাস্টে একটা দোকান, এই দোকানটা একটু টেস্ট করে দেখি। তো গেছি, যা আঙ্কেল আমার ঘুমের ওষুধ দেন। কে খাবো? আমাকে আমার নানু খাবো। পরে আমি এটা জানতাম যে ঘুমের ওষুধ আমার দিব না, কারণ আমি আমার মতো ছোট একটা এরকম বয়সে মেয়েদের বা ছেলেদের দেয়, ছেলেদের যারা নেশা করে তাদের দেয়, এটা আমি জানি। নেশা করলে কেমন হয় তা আমি জানতাম না। পরে এরকম ভাবে ঘুমের বড়ি খেলাম। তো আমি যখন ঘুমের ওষুধ খাইছি, তখন আমি তো ঘুমের ওষুধ গুলা মানে করতেছে, কেস করতেছে ওষুধ গুলা। তখন আমার কি হলো, মানে ঠাস করে আমি ঘরের ভিতরে পড়ে গেছি। এক পর্যায়ে যায় প্রায় 1 ঘন্টা পর পড়ে গেছি, ঠাস করে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার ছোট বোন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যায় আমার আব্বুর যা দোকান থেকে বলতেছে, আপু না ঘুমের ওষুধ খাইছে। ঘুমের ওষুধ খাইছে মানে যা আপু কি জানি খাইছে, মনে হয় ঘুমের ওষুধই খাইছে। এই যে ওষুধ গুলার আমি পড়া পাইছি, প্যাকেট গুলা পাইছি। তখন আব্বু কয়, হয় এটা তো ঘুমের ওষুধ, চল যাই। আব্বু দৌড়ে বাসায় আসছে, আসে মাথায় পানি ঢালছে আমার, ঢালা পরে মানে আমার জ্ঞান নাই, আমি পুরো ঘুম, আমার কোনো সেন্স নাই। তো 4 দিন পর আমার জ্ঞান ফিরছে, তেঁতুল খাওয়ায় বমি টমি করায় 4 দিন পর আমার জ্ঞান ফিরছে, আমি পুরোপুরি সুস্থ হয়েছে আমি। পরে আব্বু কি করলো, তুই কি চাস, এরকম করতেছিস কেন, আমার সঞ্চয়ের কাছে দিয়ে আসো। আব্বু বললো যে ঠিক আছে, আমি তোর সঞ্চয়ের কাছে দিয়ে আসবো, যা, কিন্তু তুই এরকম বদমাশি করিস না, আর আমার মান সম্মান খাইস না। পরে নিয়ে গেলো আব্বু, জামালপুরে নিয়ে গেলো। আবার জামালপুর নিয়ে যাওয়ার পরে তো আব্বু কি করলো, আমার সঞ্চয়ের সাথে বিয়ে দিব। এরকম আব্বু বললো যে সঞ্চয়ের মারে ডাকলো। আমি আবার সঞ্চয়ের ফোনে বলছি যে আমি আয়সা পড়তেছি, আব্বু আসতেছে, আব্বু রাজি হয়েছে, তোমার সাথে আমার বিয়ে দিব। তো সঞ্চয় বলে যে ঠিক আছে, আসো তোমরা, আমি রেডি আছি। আমার মা বাবা সবসময় রেডি আছে, অসুবিধা নেই, কারণ একবার একসাথে তো মানে অল্প বয়সেই পাইকে গেছে। তা আমি গেলাম, মানে এখন বিয়ে দিব, বিয়ের জন্য সঞ্চয় মায়ের ডাকছে। সঞ্চয় মা আসছে, সঞ্চয় ফুপু আসছে, তারপরে ওরা সবাই আসছে, ওরা আত্মীয় স্বজন থেকে অনেক লোক আসছে। আসার পরে আব্বুর সাথে কথাবার্তা বলছে। এখন আব্বু বললে যে ঠিক আছে, আপনি মেরে নিবেন, নিয়ে যান। তো ওদের বাড়িতে, ওর ফুপুর বাড়িতেই আমার বিয়ে হয়, আমাদের বাড়িতে না। কোন ক্লাসে তখন আপনি? আমি তখন ক্লাসে 8, মানে 7 পরীক্ষা দিয়া 8 উঠছি। এই সময়ে বিয়ে হলো আপনার? হ্যাঁ, 8 ক্লাস 8। এই আপনার জেদাজেদির কারণে? হ্যাঁ, জেদের কারণে, মানে আমি একটু ভালো থাকতে চাইছি, যেটা আমি তো সঞ্চয়ের কাছে ভালো ছিলাম। অপরাধ, অফকোর্স দিস ইজ আ ক্রাইম, নিজের সাথে নিজের ক্রাইম। এবং আমি মনে করি যেই ক্রাইমটা হলো সেটা আসলে ওর বাবা মা সবকিছু মিলিয়ে পুরো একটা পরিবার এই ক্রাইমটা করলো। ওকে আরো বেশি বোঝানো উচিত ছিল, আরো বেশি কাউন্সেলিং করা উচিত ছিল দুই পক্ষ থেকেই, কিন্তু যেটা হয়ে গেল সেটা একটা ভুল হলো। কিন্তু বাবা মা অনেক সময় অসহায় হয়ে যায়, কারণ যখন মেয়ে সুইসাইড করতে যাচ্ছে তখন তাদের কি বা করার আছে।
বলুন তারপর। তখন যত খরচাপাতি লাগে। একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন যারা শুনছেন আজকের এই যাহা বলিব সত্য বলিব, বাল্য বিবাহ দেয়া ইজ আ ক্রাইম, এটা একটা অপরাধ। কিন্তু বাল্য বিবাহ দিতে অনেক সময় বাবা মা বাধ্য হন বিকজ অফ চাইল্ডস ক্রাইম, শিশুদের মানে এমন কোন আচরণের কারণে যে কারণে তারা বাধ্য হন। বিশেষ করে ওকে কিন্তু বাবা মা বিয়ে দিতে চায়নি, ও সারাউন্ডিং এ দ্বারা হোক যেভাবেই হোক না কেন নিজে এমন একটা অবস্থা তৈরি করেছে যেখানে বাবা মা বাধ্য হয়েছে ওকে এই 14 বছর বয়সে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ বলুন তারপর। তো 2-3 মাস ওর সাথে ভালোভাবে থাকলাম, থাকার পরে একদিন হঠাৎ করে দেখি সঞ্চয় রাত 1টা বাজে বাসায় আসছে। তো 1টা বাজে বাসায় আসছে, তো আমি আবার কখনো জানতে চাইতাম না এত রাত্রে কেন আসো, মাঝে মাঝে আসতো। তো ওই দিন আবার আমি একটা নিউজ পাইছি কি যে সঞ্চয় নেশা খায়। কি নেশা খায়? যার এক বন্ধু আমার বললো যে ভাবি আপনি কি কিছু জানেন? কি জানি। আপনি সঞ্চয় এই পথ থেকে ফিরে আনতে পারেন না। কি পথ থেকে? আপনি তো সঞ্চয় অনেক ভালোবাসে, তো ভালোবাসার জন্য মানুষ তো অনেক কিছুই করে। কেমন? পরে বলে যে সঞ্জয় তো নেশা খায়। কি নেশা খায়? নেশা মানে কি খায়? পরে বলে যে সঞ্জয় তো মদ খায়, গাঁজা খায়, এমনকি ওই গাম খায়। তো আমি বললাম যে কি, আমি তো এসব জানি না। কেমনে জানবেন? আপনি তো একটু বুঝেনি না, জানবেন কেমনে? ও খায় আসে আপনার সাথে ঘুমায়, আপনি টের পান না। আমি বলি না আমি টের পাই না, আপনারা ভালো করে ফলোই করেন না, এই জন্য টের পান না। ও শার্ট প্যান্ট দেখেন? হ্যাঁ দেখি। কিছু পান না? না। আপনি পাইবেন কেন? আপনি জানেন না কোনটা কোথায় থাকে। পরে থেকে মানে আমি সতর্ক হয়ে গেলাম যে সঞ্চয় নেশা খায়। তো ওই দিন রাতে 1টা বাজে যেদিন বাসায় আসছে, আমার চোখের দিকে তাকালাম। তাকাইছি তো আমার বলে কি হবে চোখের দিকে তাকাইছো কেন? তোমার চোখ এত লাল কেন, এত ফুলছে কেন, আর তুমি ভাত খাও? পরে বলে যে না আমি ভাত খাবো না। কেন ভাত খাবো না? খাই আসছি। কোথায় থেকে? নানু বাড়ি থেকে। নানু বাড়ি থেকে খাই আসছি মানে আমার সাথে খাও, আমিও খাইনি তোমার জন্য, আমার সাথে খাইতে হবো তোমার। পরে মানে ও বলতেছে যে না আমি এখন আমি খাইতে পারবো না, কিন্তু কথাবার্তা বলতেছে একদম আমার সাথে স্ট্রং ভাবে, নরমাল, মানে খুব ভালোভাবে কথাবার্তা বলতেছে। তো এরকম ভাবে বলার পরে আমি বললাম যে না নেশা খেলে তো কেমন হয় না, ও তো কথা বলতে পারতো না। তো তাই সে জাস্ট শুয়ে পড়তো, কিন্তু ওর যে দীর্ঘদিনের এটা অভ্যাস এটা আমি জানতাম না। আমি বলি না ও আমার মিথ্যা কথা বলছে। তো আমি ভাবলাম যে বন্ধু যখন আমার মিথ্যা কথা বলছে যে আবার তো সত্য হইতে পারে, মানে এরকম একটা মাথা ভিতরে কেস করে। তখন আমি বলি যে ঠিক আছে তুমি ড্রেস চেঞ্জ করো, লুঙ্গিটা পরো আর যা সব। পরে বলে তুমি খাবা না? না আমি খাবো না। কেন খাওয়া না? তুমি খাও না আমি খাবো না। তুমি নানু বাড়ি থেকে খাই আসছো, আমার তো নানু বাড়ি নাই, আমি আর খাইতে পারবো না। তো আমার যখন নানু বাড়ি থাকবো তখন আমিও নানু বাড়ি থেকে খাই আসবো। বলবেন না থাকে আসো খাওয়াই দিই। তো ও খাইলো, আমারও খাওয়াই দিল। তো খাওয়াই দেয় দুজনে শুইছি। এখন মানে সঞ্চয় পরে মানে ও আমার সাথে মেলামেশা করবে আর কি। তো মেলামেশা করবে মানে ও আমার সাথে এমন ভাবে মেলামেশা করতেছে যেন মানে আমি চিৎকার করতেছি, হাতে পায়ে ধরতেছি যে আমার ছাড়ো, আমার বাঁচতে দাও, আমার একদম মায়া ফেলো না। তখন এক সময় মানে যাই কি করলো ওই আমার মানে এই বাইন্দা ফেললো খাটের সাথে। আরো একটি বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা। ছোট্ট একটি বিরতি নেব আমরা। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে এই অনুষ্ঠানটির সাউন্ডে মঞ্জু এবং সহযোগিতায় রয়েছে আরজে রাজু। প্রিয় শ্রোতা, বিরতির আগে আপনাকে যেটা বলতে চাই, আজকের অতিথি মিম, তার একটি ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে গিয়ে তাকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, বানানটা হচ্ছে KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। এছাড়াও আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, সেখানেও আপনি লাইক দিয়ে এবিসি রেডিওর মেম্বার হতে পারেন। যারা এবিসি রেডিওর ফ্যান ক্লাব মেম্বার হতে চান তারা আমাদেরকে টেক্সট করুন। প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে। এবং মিম আজকে কনফেস করছে। মিমের কনফেসের জায়গাটি আসলে এক ধরনের ভয়াবহ রকমের অপরাধ, কিন্তু সেই অপরাধটি আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকের ক্ষেত্রেই ঘটতে পারে এবং সেই জন্য যারা আমাদের এখানে কনফেস করেন তাদেরকে অ্যাকিউজ না করে তাদের মতো ভুল যাতে আপনি না করেন সেই বিষয়টি শিক্ষা নেওয়াটাই প্রয়োজনীয়। 146তম পর্ব পর্যন্ত আমরা এই কথাটিই বলেছি এবং আমরা চাই 1000তম পর্ব পর্যন্ত আমরা এই কথাটিই আপনাদেরকে বলি, কারণ যারা অপরাধ করেছেন তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, বরং তাদের কাছ থেকে যদি আমরা এই শিক্ষাটা নিতে পারি যে তাদের মতো করে অপরাধ যেন আমাদের জীবনে বাসা না বাঁধে, তাহলেই আমরা বলতে পারবো যে বিএসবি সাকসেস। আমরা আবারও ফিরতে চাই মিম আপনার কাছে, এবং যারা এখানে কনফেস করতে চান প্রিয় শ্রোতা তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এবিসি রেডিওর ফ্যান ক্লাবে আপনি যোগ দিতে পারেন। এবিসি রেডিওর ফ্যান ক্লাব খোলা হয়েছে এবং সেখানে যোগ দেবার একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে বরাদ্দ চলছে। তার মানে আসলে নতুন নতুন জিনিস তো সবাইকে আমি ইন্সপায়ার করবো দ্রুত যোগ দিয়ে ফেলার জন্য। সেটা হচ্ছে খুবই সহজ নিয়ম এবং যোগ দিলে আপনার লাভটা হচ্ছে এবিসি রেডিওর যাবতীয় অনুষ্ঠান সহ এবিসি রেডিও বাংলাদেশের যে কোনো জায়গায় যত ইভেন্ট করবে প্রত্যেকটি ইভেন্টে আপনি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এবং শুধু তাই নয়, আপনি চাইলে আপনার নিজ এলাকায় এবিসি রেডিওর প্রতিনিধি হতে পারেন। এবিসির ফ্যান ক্লাব মেম্বার হতে শুধু একটি টেক্সট করতে হবে, আপনাকে SMS করতে হবে। প্রথমে লিখবেন ABC স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। তাহলে আপনি হয়ে যাবেন এবিসি রেডিওর ফ্যান ক্লাব মেম্বার। ওকে, মিম আপনাকে বেঁধে ফেলেছে এখান থেকে। তো তখন আর কি যখন বাইরে ফেলছে মানে, তো তখন থেকে মানে আমি আরো জোরে জোরে চিৎকার করা শুরু করলাম। তো যখন জোরে জোরে চিৎকার করি তখন আর কি করে, এগুলো ড্রাগ নেওয়া অবস্থায় এই কাজগুলো করছে, যে গামছা মুখের ভিতরে দিয়ে দেয়, তো মুখের ভিতরে আমি চিৎকার করতে পারি না, চিৎকার করতেছি কিন্তু কেউ শুনতেছে। ওকে, ইটস আ রেপ। এটাকে অবশ্যই রেপ বলে এবং এটা স্বামী কর্তৃকও একটা স্ত্রী হতে পারে না। ওকে, বলুন তারপর। তো চিৎকার করতেছি কিন্তু কেউ শুনতেছে না। পরে এরকম ভাবে ওর যখন কাজ শেষ হয়ে গেল তখন ও আমার ছেড়ে দিল। তো এর ভিতরে আমি মানে খুব টায়ার্ড হয়ে গেছি। তো উঠে বসতে পারছি না, এরকম অবস্থা। এরকম ভাবে মানে রাতটা পাড়ি দিলাম, তো আমার ঘুমও ধরতেছে না। ও ঘুমায় পড়ছে কিন্তু আমি ঘুমাইতে পারতেছি না, আমি ছটফট করতেছি, খুব ব্যথা করতেছে। তো সকালবেলা উঠে আবার সব কাজ করতে হয়। ওদের বাড়িতে যত কাজ সব, ওরা আবার ছাগল পালতো, তো ছাগল পালা থেকে শুরু কইরা মানে যত কাজ, সবার কাপড় চোপড় ধোয়া, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, এই উঠান ঝাড়ু দেওয়া, সবকিছু আমার করতে হয়। এত কাজ করতে করতে মানে আমি ক্লান্ত হয়ে যেতাম এমনিতে রাত্রে, শুইলে মানে ঘুম ধরে যেত। স্বামীর প্রতি যে একটা টার্গেট ওইটা আমার থাকতো না। তো সেই দিন আমি সকালবেলা উঠান ঝাড়ু দিতে দিতে তো কাপড় চোপড় ধোয়ার সময় আসছে, যখন এই টাইমে আমার কাপড় চোপড় দিতে হবে। তো সঞ্চয়ের পকেটে, প্যান্টের পকেটে আমি হাত দিলাম। মানে আমার বন্ধু যে আমার বলছে যে ও পারলে প্যান্ট কোনটা হাতাতেন কিনা, তো আমি তখন প্যান্টের পকেটে হাত দিলাম। এক পকেটে 100 টাকা, আরেক পকেটে পাইলাম আমি একটা গামের ডিব্বার মতো, মানে ছোট একটা মলমের ইয়ের মতন ওইটা আর কি থাকে। তো ওইটা আমি পাইলাম। এটা এবার কি, এটা কিসের মলম? তো আমি ভাবছি যে মলম, ভাইবার রেখে দিচ্ছি। এটা আবার সঞ্জয় কি করছে, আমি প্যান্ট ধুয়া লাগিয়ে দিচ্ছি। যখন ওই প্যান্ট আর সামনে দিয়ে লাগতেছি তখন আমার বলতেছি কি যে কি ব্যাপার, এই প্যান্ট তুমি ধুইছো? আমি হ্যাঁ আমি ধুইছি। ওরা বলে এটা প্যান্টের ভিতরে কিছু পাইছো? হ্যাঁ পাইছি। কি পাইছি? যেটা পাইছে সেটা আমি তোমার দেবো না, এটা আমি একজনের দেখাবো, তারপরে দেবো। তুমি কারে দেখাবা? তুমি আব্বুরে দেখাবো। পরে বলে আমার বাবার দেখাবা কেন? দেখাবো। পরে বলে যে ঠিক আছে দেখাও, দেখো আমার বাবা কি বলে। তো আমি আর কি তখনও জানি না মানে ওদের যে একটা খারাপ জায়গায় বাড়ি আছে, তখন আমি জানি না। তো আপনি তো জানার কথা, কারণ আপনাকে তো যখন আপনার সম্পর্ক ছিল সেই সময় তো আপনার বাবা আপনাকে সব মানে শেয়ার করছে, কিন্তু আমি বিশ্বাস তো করি, বিশ্বাস করিনি। পরে আমি কি করলাম, মানে ওই ওর সামনে ওই অবস্থায় সব কাপড় চোপড় লাড়া বাদ দিয়া আমি ওইটা নিয়ে ওর বাপরে দেখাই যে বাবা দেখেন যে আপনার ছেলের পকেটে আমি এটা পাইছি, এটা কি? পরে বলে যে এটা তো গাম। তুমি কার পকেটে পাইছো? আমি সঞ্চয়ের পকেটে। সঞ্চয় গাম খায়। পরে আমি বলি যে কি মনে হয় আপনার, দেখেন এই যে এটা আপনার ছেলের পকেটে পাইছি, তোমার চোখ মুখ এরকম লাগতেছে কেন? মানে আমি টায়ার্ড। পরে আমি বলি যে না এমনিতে, ওই ঘটনা তো শ্বশুর শাশুড়ি বলা যায় না। পরে বলে যে এই বয়সে তো মানে এরকম একটু নেশা করতেই পারে। এটা বাবা বললো? হ্যাঁ, এটা বাবা বললো, কারণ বাবা নেশা করে।
বাবাও নেশা করে? ওর বাবা মদ এটা খায়। পরবর্তীতে আপনি জানতেন? হ্যাঁ। ওকে। পরে মানে আমি ওই দিনই জানতে পারি তার বাবা নেশা করে, তাহলে আমি জাস্ট ওই জিনিসগুলো ফলো করি। এই জন্যই বলি যে আপনি যখন অপরাধ করছেন, আপনি যখন ভুল করছেন, সেটার শাস্তি আপনাকে পেতেই হবে। ও যে ফিলটা নিয়ে বাড়িতে এসেছিল, সেই ফিলের এই মুহূর্তে কি অবস্থা হতে পারে সেটা আপনারা একটু চিন্তা করে দেখুন। এখন কথা হচ্ছে এই অবস্থা থেকে সে আসলে কোথায় যাবে। ইটস আ বিগ কোশ্চেন, বিকজ বাবা মা তো চায়নি বিয়েটা, বাবা মা তো বাধ্য হয়েছে ওকে বিয়ে দেওয়ার জন্য। যে জন্যই বলছিলাম যেটা একটা অপরাধ। বলুন তারপরে, অনেক বড় একটা অপরাধ নিজের জীবনের জন্য। পরে যখন বললো এই কথা যে একটু নেশা করতে পারে, আশ্চর্য, বাবা মা কোথায় শাসন করবো তা না, আমার আব্বু বলে তো মায়েরা ফিট বানা ফেলে, তো এটা আবার কি বলে, এনারে ফলো করতে হবে। তা ওর দিন আবার আরো বন্ধুটা বাসায় আসে, ওই দিনই বিকালবেলা বাসায় আসে। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করি, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সঞ্চয় শুয়ে থাকে, আমি আবার উঠানের ভিতর মানে উঠান ঝাড়া দিতেছি। তখন ওর বন্ধুটা যখন আসে, তখন ওর বন্ধুটা আমারে বললো যে কি ভাবি, কি খবর, খবর টবর কিছু নিয়েছিলেন? তা আমি বল যে হ্যাঁ নিছি। আমি এর ভিতর গাম কি গো, গাম কারে কয়? পরে কয় এটা আমরা এক জাতের নেশা খাই অনেকে, কিন্তু আমি খাই না। পরে আমি বলি যে আপনি খান না, আপনি তো খান না, আপনি দেখে কেন বুঝুন? সঞ্চয় দেখা বোঝা যায় না নেশা করি, কিন্তু আপনার দেখা মনে হয় যে নেশা করি। পরে বলে কেন বুঝলেন? আমি শুনছিলাম যে নেশা করলে নাকি সে পাতলা বোতা থাকে, রোগা মোগা থাকে, তোমার তো ওরকম দেখা যায়, কিন্তু আমার হাজবেন্ড তো ওরকম না। আমার হাজবেন্ড দেখতে শুনতে মানে যেরকম বডি ফিটনেস, এরকম তো নেশা করতে হয় না। পরে বলে এর জন্য তো আপনি ধরতে পারেন না যে আপনার হাজবেন্ড নেশা খায়, কিন্তু আমি খাই না। আমি বলি বেশ ভালো, খাও না? আপনার শ্বশুরও খায়। আমার শ্বশুর খায় মানে? আপনি শ্বশুরও খায়, আপনি খেয়াল করেন। মদের সেন্ট বুঝেন? বলি যে হ্যাঁ বুঝি। কিভাবে বুঝেন? যে আমাদের ওইখানে মুচার বাড়ি আসলো না, মুচার বাড়িতে মদ বানাইতো, এটা জানতাম। তো ওই সেন্টটা আমরা মাঝে মাঝে পাইতাম, তো ওইখান থেকে মদের সেন্টটা কিরকম এটা আমি জানি। আপনার শ্বশুরের কাছে যে একদিন দেখেন তো রাত্রেবেলা, তো এই রাত্রেবেলা আমরা সবাই বসে খাওয়া দাওয়া করেছি, আমার শ্বশুর আসছে, তো আমি কোনো সময় কাছে যাইনি। তো ওই দিন আমি আবার কাছে গেছি, কাছে যাইয়া তো মানে একটু সেন্ট নিতেছি, সত্যি তো মদের সেন্ট। মানে বুঝতে পারলাম আপনি যেটা বলছিলেন একটু আগে সেটা সত্য। তো তখন থেকে আর কি আমার কি করে যে সঞ্চয় যখন বুঝে ফেলা যায়, আমি বুঝে ফেলছি, তো ওই দিন রাত্রে সঞ্চয় আমার স্বীকার করে যে আমি নেশা খাই। তুই কি করবি? আমি কি করবো মানে আমি তোমার আটকাবো? তুই তুকারি শুরু করে। হ্যাঁ, তুই কি করবি? আমি নেশা খাই, তুমি নেশা খাও, আমি আটকাবো? আর কি করবো? আমার আটকাইতেই হবো তোমারে। পরে বলে কেন তুই আমার আটকাবি কেন? বাপ মা আটকায় না? তোমার বাপ মা আটকায় না, কিন্তু আজকে তোমার একটা কিছু হয়ে গেলে আমার ক্ষতি তো। যখন তোমার কিছু হয়ে গেলে আমি কার কাছে যাবো? আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। আজকে তোমার উপর আমি নির্ভর করতেছি, তুমি নেশা করতে পারবো না। আজকে থেকে তুমি ঘর থেকে বেরোবো না। তুমি এমন কোনো ব্যবসা বাণিজ্য করো না যে তোমার রাতে 1-2 বাজে বাসায় আসতে হবে। ও কিছুই করে না, ও বাপের উপরে চলে। তো আমার এরকম ভাবে আমার চালায় আমার হাজবেন্ড, যে আমার শ্বশুর যদি আমার জামা কাপড় দেয় তাহলে আমি পড়তে পারি, তাছাড়া পারি না। এরকম ভাবে আমার জামা কাপড় ছিঁড়া যায়, কিন্তু আমার জামা কাপড় কেউ বানায় দেয় না, আমি ওইগুলাই সেলাই করে পড়ি। মানে এরকম ভাবে খুব কষ্টের ভিতরে থাকি। তেল সাবানের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, এদিকে স্বামীরও কষ্ট। তো এর মধ্যে আমি চেষ্টা করি কি একটা বাচ্চা কাচ্চা হয়ে যাক। তো এই চেষ্টা করি, কিন্তু আমি জানি না কিভাবে, মানে বাচ্চা কাচ্চা কিভাবে কখন মেলামেশা করলে, স্বামী স্ত্রী মেলামেশা করলে বাচ্চা কাচ্চা হয়ে যায়। তো এর মধ্যে আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তখন আমার বিয়ের বয়স চলতেছে 8-9 মাস। কিন্তু তখন বলতেছে যে আমি আমার শাশুড়ি খাইতে বসছি, তো তখন আমি কি করলাম, মানে হঠাৎ করে বমি বমি লাগতেছে আমার। তো আমার শাশুড়ি যখন আমার বমি বমি ভাব এরকম দেখলো, পরে বললো কি যে তোমার কেমন লাগে? আমি বলি যে মা আমার মাথা ঘুরায়। তো মাথা ঘুরায় মানে কেমন লাগে? আমি কোনো কাজ করতে পারি না, মাথা খুব ব্যথা করে, আর কেমন বমি লাগে, কিছু খাইতে পারি না। পরে বললে ঠিক আছে। তো ওরা যখন এই জিনিসটা বুঝা ফেলায়, তো আমার বলে তুমি ঘরে যাও, তোমার আজকে কোনো কাজ করতে হবে না। আমার ঘরে পাঠায় দেয়, আর ওরা বসে আলাপ করে যে কি করা যায় এটা। তখন ওরা বলতেছে, মানে সঞ্চয় বলে তুই কি চাস? সঞ্চয় বলে আমি এগিয়ে বসে বাচ্চা নিমু, আমি কি বসে বিয়ে করছি দেখে কি বাচ্চার বাপ হয়ে যাবো? তো এটা কি করবো তোমরা করো। তখন সঞ্চয় মা বলে তাহলে অ্যাবর্শন করা। অ্যাবর্শন করা কিভাবে অ্যাবর্শন করাবো? যদি জানে তো ও বুঝবো না, ওরা নিয়ে চল। আমি নিতে পারবো না, তোমরা নিয়ে যাও। সঞ্চয় বললো মারে যে আমি নিতে পারবো না, তোমরা নিয়ে যাও। তখন ওই মানে সঞ্চয়ের মা নিয়ে গেল আমারে, নিয়ে যায় অ্যাবর্শন করাবে। আমি তো সেরকম চিৎকার, অ্যাবর্শন করানোর সময় আমি অনেক চিৎকার, আমার অজ্ঞান অবস্থা, মানে অজ্ঞান করে নাই, আমার জ্ঞান আছে, কি করতেছে আমি দেখতেছি, সবকিছু আমি বুঝতেছি, আর খুব ব্যথা লাগতেছে। তো অ্যাবর্শন করানোর পরে আমার আর জ্ঞান নাই।
তো ওই অবস্থায় আমার বাসায় নিয়ে আসে সে আমার বিছানায় শুয়ে রাখে। সঞ্চয় আমার দিকে ফিরেও যায় না। 10-12 দিন হয়ে গেছে, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, খুব ব্যথা, মানে ব্যথার একটা ওষুধও কিনা দেয় না মানে। তো ওই দিক থেকে পরে সঞ্চয় আমি 10-12 দিন পরে ডাক্তার বলছে যে তুমি তোমার হাজবেন্ডের কাছে 1 মাস যাবা না। আমার শাশুড়ি বলে দিছে আর কি। তো আমার শাশুড়ি আমার বলছে যে তুমি তোমার হাজবেন্ডের কাছে 1 মাস যাবা না, সঞ্চয়ের সাথে তুমি 1 মাস মেলামেশা করবো না। ঠিক আছে। তো তখন আমি সঞ্চয় কি করলো, 10-12 দিন পরে মানে সঞ্চয় আইসা, সঞ্চয় রাত্রেবেলা আমার গায়ে হাত দিয়ে আমার সাথে মেলামেশা করবো আর কি। আমি বলি সঞ্চয় 1 মাস তো না আছে, নিষেধ আছে। তো 1 মাস নিষেধ আছে মানে আমার এখন দরকার, আমি এখন চাই আরেক মেয়ের কাছে যাবো। আমি বলি না, তোমার আমি আরেক মেয়ের সাথে ভাগ করে নিতে পারবো না, আমি চাই না তুমি আরেক মেয়ের কাছে যাবো। তো ওই অবস্থায় মেনে নিলাম যে ঠিক আছে, কিন্তু আমি প্রচন্ড ব্যথা পাইতেছি। আমি এরকম টর্চারের ভিতরে থাকি অনেকদিন, যে এরকম শারীরিক টর্চার, তারপরে আবার সারাদিন বাড়ির কাজ আর সারা রাত টর্চার, এরকম প্রতিদিন করতে থাকে, অ্যাবর্শন করানোর প্রতিদিন করতে থাকে। তারপরে আবার কি হয়, তার কিছুদিন পরে 2 বছর পরে বিয়ের প্রায় 1.5 বছর হয় তখন আর কি আমার বাচ্চা পেটে আসে আরেকটা। তো এই বাচ্চা এখন তো আমি বুঝি যে বাচ্চা পেটে আসলে কেমন হয় আর ওয়াশ করালে কি হয়, অ্যাবর্শন করালে কি হয় আর কি। তো তখন থেকে আমি বলি যে না, আমি আর অ্যাবর্শন করাইতে পারবো না, তোমরা আমার যে যাই নিয়ে যাবো, আমি যাবো না। পরে বলে যে ঠিক আছে যাও, তোমার যাইতে হবে না। তখন আমি আমার আব্বুরে জানাই, ফোনের মাধ্যমে আমি আমার আব্বুরে জানাই যে আমার বাচ্চা পেটে। এর মধ্যে আব্বুর সাথে আমার যোগাযোগ চলতেছিল। তো তখন আব্বু কি করে যে ফোন দেয় যে আমার মেয়েরে আমার কাছে দিয়া যাও। তো সঞ্চয় বলে আমি দিয়ে দিতে পারবো না, আপনি নিয়ে যান। তো না হিসেবে ওদের ইচ্ছা ছিল যে ওরা আমার ছেড়ে দিব, তা আমার ইচ্ছা ছিল আমি সঞ্চয়ের কাছে থাকবো, যেহেতু হয়ে গেছে বিয়ে তা আমি এখানে থেকে যাবো। কিন্তু আমার জীবনে আশা ছিল যে আমি এরকম একটা হাজবেন্ড পাবো যে বিজনেস করবো, ব্যবসা বাণিজ্য করবো, তারপর যার সাথে আমি হাসি খেলা সবসময় সময় কাটাতে পারবো, বা আমার বাচ্চা কাচ্চা হবে, আমি খুব ভালোভাবে একটা সংসার করবো। ঠিক আছে, এরকম চাইতাম। আমি আমার স্বামীর সেবা যত্ন করবো, করতাম, আমি সঞ্চয় সেবা যত্ন করতাম। সঞ্চয় বাবাও গোসল করতো, আমি গোসল পানি দিতাম। ঠিক আছে, সঞ্চয় বাবারে এরকম পিঠে তেল দিয়ে দিতাম, আমি মেয়ের মতো থাকতাম। কিন্তু ওরা আমার মেয়ের মতো নিত না, ওরা চাইতো যাতে আমি এই বাড়িতে না থাকি। আর যৌতুকের জন্য, টাকার জন্য তো সঞ্চয় প্রতিদিন আমার উপরে টাকা দেয় না, তোর বাবা এটা দিল না, ওইটা দিল না। আমার বন্ধুরা বিয়ে করছে, আমার বন্ধুদের এটা দেয় ওইটা দেয়, আর তোর বাবা আমার কিছুই দিল না। সঞ্চয় তুমি তো আমার দেখাই নিছ, তখন তো বলছো যে তোমার কিছুই লাগবো না। এরকম ভাবে আমাদের ভিতর সাংসারিক দিক দিয়ে আস্তে আস্তে খারাপ রিলেশন হয়ে থাকে। তখন আমার ওই বাচ্চাটা যখন আমার পেটে আসে, তখন আমার আব্বু কি করলো, আমার নিয়ে এসে বললো, সেকেন্ড বেবি আপনার? হ্যাঁ, তখন নিয়ে এসে বললো, ঢাকায় নিয়ে এসে বললো। ঢাকায় নিয়ে আসার পরে তো আব্বু বলতেছে যে তুই আমার কাছে থাক কিছুদিন, পরে যাই সঞ্চয়ের কাছে। ঠিক আছে। তো আব্বুর কাছে আমি 6 মাস ছিলাম। তখন আমার বাচ্চা 7 মাস বয়স আমার পেটে। 1 মাস যাবত আমি এখানে এসে পড়ছি। তো 7 মাস যখন আমার পেটে, তখন ওরা বলতেছে যাতে ওদের বাড়িতে হয় বাচ্চাটা। তো সঞ্চয়ের মধ্যে কোনো যোগাযোগ নাই ওর সাথে আমার। আমি ওর ফোন দেই, ও ফোন ব্যাক করে 1 মিনিট কথা বলে রেখে দেই, বাস, আর কোনো কথা নেই। তো 7 মাসের সময় আমি ওদের বাড়িতে চলে গেলাম। তখন ওরা কি করলো, বাচ্চাটা এখন হইব, তো এখন তো 7 মাসের পর তো নষ্ট করা যায় না, তো এটা মারাও যেতে পারে, তখন তো কেসে ফাঁসে যাবে। এই ভয়ে ওরা নষ্ট করে না, তো হয়ে যাক। আমার শ্বশুর বললো ঠিক আছে, হয়ে যাক, একটা বাচ্চা দরকার বাড়িতে। তো আমার বাচ্চাটা হয়, যখন হয় সেই দিন আমি আমার আব্বুরে ফোন দিই, আব্বু আমার এরকম খুব ব্যথা করতেছে। আব্বুকে আল্লাহ ডাক, আর কি করবি, তোর এখানে কেউ যাবো না। তো তখন আব্বু যখন এই কথাটা বললো, তখন আমি কি করলাম, ঠিক আছে আল্লাহ ডাকি। তো মনে তো খুব কষ্ট লাগলো যে মেয়েদের এই টাইমে বাবা মা সবাই পাশে থাকে, আর আমার বাবা মা নাই আমার পাশে। আজকে আমার শ্বশুর শাশুড়ি যদি আমার ফালায় রাখে, তো ওইখানে আমার থাকতো। তো তখন কি করলো, ওরা আমার নিয়ে গেল ডাক্তারের কাছে, নিয়ে গেল। তো বাচ্চাটা হইলো আর কি, হইলো, কিন্তু সঞ্চয়ের কোনো দেখা নাই। আমি স্বামী দেখা পাইতেছি না, আমি চাইতেছি ওরা দেখতে, যে ও আস না কেন। এখন তো আমি মা হয়েছি, আমার ভিতরে অন্যরকম একটা আনন্দ যে আমি মা হয়েছি, আর ও আমার দেখতে আসে না। তো আমি আবার সিস্টারে বললাম কি, আমার বাচ্চাটা দেন আমার কোলে। তখন আমার ফুফু শাশুড়ি আমার সাথে বলে, দেখতো বাবু। তো দেখি আমার বাবুরা এত সুন্দর হয়েছে, চাঁদের মতো দেখতে, খুব আমার পছন্দ হয়েছে। বাবুরে কোলে নিলাম, মনে মনে ভাবতেছি আর আব্বু আসে না কেন, আর আব্বুরে কখন দেখবো যে কেমন হয়েছে আর বাচ্চা। তো আমার শ্বশুর গেল, আমার শাশুড়ি গেল, সবাই গেছে, কিন্তু আমার স্বামী নেই। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই বাচ্চাটা কুলে নিল। তো বাড়িতে নিয়ে গেলো, তার পরের দিন যতদিন বাচ্চা হয়েছে তার পরের দিন আমার ওদের বাড়িতে নিয়ে গেলো। তো তখন আমি সঞ্চয় দেখলাম, দেখে আমি একটু লজ্জা পাইতেছি ওরা দেখা, যে বাচ্চা নিয়ে ফিরলাম, এরকম একটা লজ্জা পাইতেছি। তো ও কি করলো, ঘরের ভিতরে যায় বাচ্চাটা কুলে নিল,
নিয়ে তো এরকম বাচ্চাটা যখন কুলে না তখন আমার ভিতরে খুব খুশি লাগলো যে আমার স্বামী আমার বাচ্চাটা নিচে কুলে। তো তখন কি হইলো, তারপরে মানে তার 2 দিন পরেই এরকম বাচ্চারা যে ভালোই কুলে নিল, আসে যায় আমার সাথে দেখা সাক্ষাৎ করে, কিন্তু আমার কিছু কথা বলে না আমার সাথে। পরে আমি মানে করতে থাকি যে কি ব্যাপার, আমার সাথে কথা বলে না কেন, কি এতে খুশি না? কিন্তু বাবুরা তো আবার ঠিকই কুলে নেয়। তো ওর নিয়ত যে বাচ্চা যেহেতু হয়ে গেছে বাচ্চারাই খাওয়া ছেড়ে দিন, তো এটা ওর মনের ইচ্ছা আর কি। এটা আমি পরে বুঝতে পারছি যে এটা ওর মনের ইচ্ছা ছিল। তো তখন ও কি করলো, 2-3 দিন পর থেকে ওই আমার সাথে খুব বাজে ব্যবহার করা শুরু করলো। ওই অবস্থায় আমার সাইড অপারেশনে বাচ্চা হয়েছে, তো ওই অবস্থায় আমার উপরে মারধর করে, একটু কিছু হইলে মারধর করে। মারধর করে তো আমি তো বিছানা থেকে উঠতে পারি না। তখন ওই আমার বলতেছে যে তুই কোনো কাজ কাম করস না, তুই আমার কোনো সার দিয়ে দেস না, আমার দিকে তুই তাকাস না, আমি তোর দিকে কি তাকাম? শুনছি আমি তখন অসুস্থ, তখন সুস্থ ছিলাম, তখন তো আমি যথেষ্ট তোমার সেবা যত্ন করছি, এখন তো আমি পারতেছি না। কিছুদিন পরে করি তোমার সারটা আজকে ধুইতো, তুমি কি একদম অচল হয়ে গেছো? আমি এটার প্রতিবাদ করলাম যে তুমি কি একদম অচল হয়ে গেছো, তুমি কি নিজের কাজ নিজে একটু করতে পারো না? কিছুদিন করো, আমি একটু সুস্থ হই তারপরে করবো। তো এরকম ভাবে করলাম। পর সঞ্চয় মানে একটু কিছু হলেই আমার মারে। এরকম মারটা দিতে দিতে যখন আমার বাচ্চার বয়স হলো 1.5 মাস, এরকম ভাবে চলতে থাকলো। আমার ও তো মারে তখন থেকে কি করলো আমার শাশুড়ি, হ্যাঁ আমার ছেলের সাথে তুই এরকম ব্যবহার করস, আমার ছেলের সাথে আমার ছেলের মুখে মুখে তর্ক করস, মানে আমার শাশুড়ি দিল মার। তখন থেকে আমার শাশুড়ি আমার মাই স্টার্ট করলো। কিন্তু এটা আমি কারো বলতে পারি না, মানে কেউ তো ওদের বাড়িতে ঢুকে না, ওদের বাড়িতে কেউ যায় না। পরে এরকম ভাবে হইতে মানে চলতে চলতে যখন আমার বাচ্চাটা বয়স 1.5 মাস হলো, তখন মানে একদিন ও আমারে খুব মানে গাম খাইছে। ওই দিন ছিল ঈদের দিন। তো ঈদের দিন আমি আমার বাচ্চাটা যেহেতু হয়েছে, তো দোকানে ওর আবার বাড়ির সামনে একটা দোকান আছে, আমি চাইতেছি যে বাবুরে নিয়ে ঈদের একটা দিন বাবুর জন্য কেনাকাটা করছে অনেক, তো বাবুরে নিয়ে একটু থাকুক বা আমার সাথে কিছুক্ষণ থাকুক। কিন্তু ওর দেখা আমি পাই না। ও বন্ধু বান্ধব নিয়ে দোকানের ভিতরে বসে বসে নেশা মেশা করতেছে, খাইতেছে, ও আমার মতন চলতেছে। রাত্রে ঈদের দিন রাত্রে দোকান বন্ধ করে ঘরে আসছে, তো খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে দোকানে যাইবো। এখন এই টাইমে বলতেছে কি ব্যাপার, দোকানে চাবি কই? কিন্তু তোমার দোকানে চাবি তো আমি জানি না। তুই লুকাইছিস, আমার দোকানে যেতে দিবি না, তুই কি চাস তোর নিয়ে আমি বসে থাকি সারাক্ষণ? কিন্তু আমি তো এটা চাইলে পরে তো তোমার আমি জোর করে ধরে রাখতাম, আমি তোমার বন্ধু বান্ধবের সাথে ছাড়তাম, আর আমি তো নিজে চলতে পারি না, আমি তোমারই কি চাবো? কিন্তু আমি বাচ্চা নিয়ে ব্যস্ত। পরে বলে যে দাঁড়া, তোর দেখাই গেছে মজা, তুই আমার চাবিটা করে রাখছিস না, লুকাই রাখছিস না? আমি দেখো শুনছি আমি তোমার চাবি লুকাই নেই, তুই লুকাই রাখছিস। এরকম বলতে বলতে খাটের নিচে রড ছিল, রড দিয়ে আমার মার, হাতে তো মারলো কিছুক্ষণ, তারপর রড দিয়ে মারলো। হ্যাঁ রড দিয়ে মারলো। মারার পরে মানে আমার কপালে এখানে এখন একটা দাগ আছে, তো এখানে আমার লাগে, মাথায় লাগে খুব রক্ত ঝরতেছে। ও তো মাইরে মানে ভয় পেয়ে গেছে, যদি এখন একটা কেসে ফেলাই দেয়। মানে যখন গায়ে হাত তুললো তখন আলটিমেটলি ও ড্রাগ অ্যাডিক্ট ছিল। হ্যাঁ, তো তখন কি করলো যে মাইরা যখন রক্ত ঝরতেছে, তখন আমি মানে ওই অবস্থায় বলছি আমি আজকের পর থেকে আর তোমার কাছে থাকবো না। এখন আমি কি করি, মানে এরকম জোরে করে একটা চিৎকার দিলাম, জোরে করে এমনি তো চিৎকার করতেছি, যখন আমার মারতেছে তখন আমি জোরে করে চিৎকার করতেছি। ওর কাকি আবার পাশে থেকে মানে পাশের বাড়ি থেকে ওর কাকি শুনতেছে চিৎকারগুলো, আমার চিৎকারগুলো খুব শুনতেছে। উনি শোনার পরে বলে কি মেয়ে কি মারতেছে সঞ্চয়, ওদের বাড়িতে তো কেউ নাই, সঞ্চয়ের মা তো গেছে বেড়াইতে, তো দেখি তো মেয়ে কি হয়েছে। তো ওয়াল টপকায়া উনি আসে, আসার পরে দেখে আমার ঘরে এরকম মানে আমার রক্ত ঝরতেছে মাথায়। তখন উনি আমার তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওনার একটা ছেলে আছে পাপ্পু নাম, তো পাপ্পুরে বলে, পাপ্পু আমার চাস্তো দেওয়ার সম্পর্কে ছোট, আমার অনেক ছোট। পরে পাপ্পুরে বলে পাপ্পু বাবুরে ধরতো, ওরে ধর, আমি ওরে নিয়ে ডাক্তারের কাছে যাই। তো পাপ্পু আবার বাচ্চারা নিয়ে থাকলো, আর আমার নিয়ে আর কাকি ডাক্তারের কাছে গেল, যায় ব্যান্ডেজ বুন্ডিজ করাইয়া ওষুধ নিয়ে আসে, আর কাকি দিল, সব খরচ পাতি কাকি দিল। দিয়ে নিয়ে আসার পরে তো বললো যে মিম তুমি কি করবা? কাকি আপনাদের বাড়িতে আমার আজকের রাতটা থাকতে দেন। পরে বলে কেন? আমি আর সঞ্চয়ের সাথে থাকবো না। কেন থাকবো না? আমি আমার সহ্য হইতেছে না, আমি ওর জন্য এত কিছু করি, আমি ওর পা থেকে মাথা পর্যন্ত ধোয়াই দিই, গোসল করাই দিই, ওর খাওয়াই দিই, ওর যত কোনো সমস্যা নাই আমি ওইদিকে খেয়াল রাখি, আর ও আমার সাথে এরকম কেন করে? তোমার আব্বু বিয়েতে কিছু দেয় নাই, এগুলা নিয়ে সঞ্চয়ের মনের মধ্যে কষ্ট, বিয়েতে কিছু দিল না, তারপর কোনো খোঁজ খবর রাখে না, এটা আমার মনের ভিতরে একটা কষ্ট। তা আমি বলি যে মনের ভিতরে কষ্ট, এটা তো আমার আগে বলছে, আমি তো আর এই কথা বলে নিছি যে সঞ্চয় আমরা খুব গরিব, আমি তোমার কিছু দিতে পারবো না। তো পরে বলে যে ঠিক আছে এটা মিটা যাবো, তুমি ভাত খাবা না গেলে তুমি থাকো। আমি বলি না, আমি সঞ্চয় ভাত খাবো না।
আমি সঞ্চয়ের সাথে আর থাকবো না। পরে বলে যে তুই সঞ্চয় তো তোমার বাদ দেন, মানে দুষ্টামি করে বলে সঞ্চয় তো বাদ দেন। বিয়ের কত বছর পরের ঘটনা এটা, যখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি ওর সাথে ঘর সংসার করবেন না? এটা প্রায় 2.5 বছর পর। বিয়ের 2.5 বছর পরের ঘটনা। ওকে, তারপর তখন বলে যে ঠিক আছে তুমি যদি ভাত না খাও তো তোমার আব্বু ডাক দাও, তোমার আব্বু এসে তোমার নিয়ে যাও। আমি বলি না, আমার 2 চোখ যদি যায় আমি দিয়ে দাও। বলে না, তোমার আব্বু ডাক দাও, তোমার আব্বু এসে তোমার নিয়ে যাও। পরে তুমি একদিকে যাবো, পরে তার সঞ্চয় বা আমাদেরও ধরবো। পরে আমি বলি যে ঠিক আছে। আমার আব্বুর খবর দিল যে আপনার মেয়ে এরকম এরকম পাগলামি করতেছে, থাকবো না, আপনি এসে নিয়ে যান। তা আব্বু আমার ফোনেই বলে যে কিছুজন থাকবি না। আমি ও আমার অনেক মারধর করে, আমি আর ওর কাছে থাকবো না, হয়তো বা নিয়ে যাও তুমি আমার, আর না হয় আমি ট্রেনে নিচে আত্মহত্যা করবো। ট্রেন যায় আমাদের রেল লাইন দিয়া, তো আমি ট্রেনের নিচে একদম মাথা দিয়ে আত্মহত্যা করে ফেলাম। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেল আরো একবার। আমরা ছোট্ট আরো একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। তবে যাবার আগে যে কথাটি আপনাদেরকে বলতে চাই, এটা এক ধরনের অপরাধ, কারণ জিদ করে যে কাজটি আমরা করি পরিবারের এগেনস্টে গিয়ে, আমরা ধরেই নেই যে পরিবার আমাদের কথা বুঝতে চায় না, আমাদের কথা শুনতে চায় না, আমাদের ইমোশনটাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা সে কাজগুলো করে ফেলি এবং শেষ পর্যন্ত সেটি আমাদের অনুকূলে না গিয়ে আমাদের প্রতিকূলে যায়। সেই অর্থে এটা একটা অপরাধ এবং আমাদের সমাজে অনেক অনেক এরকম মিম আছেন যারা এই অপরাধগুলো করেন, শেষ পর্যন্ত ভোগান্তির শিকার হন। আরো কত ধরনের অপরাধ এই মিমের জীবন থেকে হয়েছে, সবকিছুই আজকে এখানে খোলাসা হবে। তবে ছোট্ট একটা বিরতির পর, মাত্র 4 মিনিটের বিরতি, এবং 4 মিনিট পর আমি আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা। 4 মিনিট পর আপনি আবারও শোনা শুরু করেছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে মিম কনফেস করছে। এবিসি রেডিওর ফ্যান ক্লাবে যোগ দেবার একটা দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে। এবিসি রেডিও একটি ফ্যান ক্লাব খুলেছে এবং ওখানে চাইলে আপনি ফ্যান হতে পারেন। ফ্যান হলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এবিসি রেডিওর প্রতিনিধি হতে পারবেন আপনি নিজ এলাকায়। শুধু তাই নয়, আপনি এবিসি রেডিওর নানা ইভেন্ট সহ বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ, মানে অংশগ্রহণ করার সুযোগে অগ্রাধিকার পাবেন। যেটা করতে হবে ফ্যান হতে হলে, আপনার প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার নিজ নাম স্পেস আপনার নিজের জেলা, লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার নিজের নাম স্পেস আপনার নিজের জেলা, লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ওকে, মিমের কাছে আমি আবারও ফিরছি। মিম, যেখানটায় আমরা ছিলাম, তারপর তো যখন আমি আব্বুর এই কথা বললাম তখন আব্বু মানে ভয় পেয়ে যায়। আবারও একবার ব্ল্যাকমেইল করছেন বাবাকে। প্রথমবার ব্ল্যাকমেইল করলেন ওষুধ খেয়ে, স্লিপিং পিল খেয়ে বিয়ে করলেন। এবার এখান থেকে মুক্তি হওয়ার জন্য ট্রেনের নিচে মাথা দিলেন। আব্বু মানে ভয় পেয়ে যায় অলরেডি। এগুলো ক্রাইম, এগুলো বড় ধরনের ক্রাইম কিন্তু। এবং এই সামাজিক ক্রাইম গুলো আমরা মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য, কারণ জানি যে মানুষগুলো আমাদেরকে লাভ করে, তারা কোনোভাবে আমাদের মৃত্যু কামনা করতে পারে না। এবং এই কারণে আমরা সাধারণত এই ধরনের ক্রাইম গুলো করে থাকি। বুঝে করি আর না বুঝে করি, এটা বড় ধরনের অপরাধ। এবং এই অপরাধগুলো পরবর্তীতে নিজের জীবনেই যে কত বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে, সেই স্টোরিটা হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব। বলুন। তো তখন আমি কি করলাম, মানে এরকম ভাবে আব্বুর যখন আব্বু ভয় পেয়ে গেল, তখন আব্বু আসলো। আসার পরে আমার মানে বললো তুই কি আসলো থাকবি না? না আমি থাকবো না। কেন থাকবি না? সঞ্চয় আমার এরকম মারধর করে, খুব অত্যাচার করে, হাতে যা পায় ওটা দিয়ে আমার মারে, আর দেখো আমার শরীরে অনেক জখমের দাগ। পরে তখন আব্বু তো দেখে মাথা নষ্ট আব্বু, যে ঠিক আছে যা, তুই যদি যাস তো বাচ্চা কি করবি? বাচ্চা আর বাচ্চা রাখুক গা, আমি আর বাচ্চা নিবো না। এত সুন্দর, আবার মায়াও লাগে বাচ্চাটার দিকে, মানে এত সুন্দর একটা বাচ্চা। আমি তো চাইছিলাম যে আমার সুন্দর একটা বাবু হোক, তো অনেক সুন্দর একটা বাবু হয়েছে, এটা আমি রাইখে কই যাবো, না থাক এটা নিয়ে যাই। তখন আব্বু বলে এটা নিয়ে কি করবি? আমি কই কি করবো, কই নিয়ে যা, তুই থাকতে পারবি না ওর ছাড়া। তখন আমি বললাম যে ঠিক আছে তুমি যা বলবা তাই। তো আব্বু সঞ্চয় বাবার সাথে কথাবার্তা বললে আমার ডিফুজের ব্যবস্থা করলো। যে ডিফুজ হইলো তখন মানে সঞ্চয় আমার দিকে তাকায় না, আমি সঞ্চয়ের দিকে তাকাই না। তো ডিফুজ দিলাম, দুজন প্রতি রাগ। সঞ্চয় আমার রাখবো না, মানে আমি ওর কিছু দেই নাই, আমার বাবার কাছ থেকে কিছু পাই নাই, আর আমি ওর কাছে থাকবো না, ওই আমার এরকম মারধর করে নেশা করে, এই জন্য আমি ওর কাছে থাকবো না।
তো এরকম ভাবে ছেড়ে দিলাম ওরে, আমি ছেড়ে দেওয়ার পরে আমি আমার আব্বুর সাথে 1.5 মাসের বাচ্চা কুলে নিয়ে আইসা বললাম। ওদের বাড়ি থেকে 30,000 টাকা দেয় সঞ্চয়দের বাড়ি থেকে। তো টাকাটা আমি আবার কি করলাম, আব্বুই নিল টাকাটা। তো টাকাটা নিল, তো আমার পিছনে বাচ্চার পিছনে খরচা আছে না, তখন আমি তো কিছু করতে পারবো না। তো ওরকম ভাবে কিছুদিন বাপের ঘরে থাকলাম। থাকার পরে আমার বাচ্চাটার যখন 6 মাস বয়স, তখন বাপের ঘরে থাকতাম। বিয়ের পরে তো সারাসারি হয়ে গেলে স্বামীর বাড়ি থেকে আইসা বললে বাপের ঘরে, তখন একটা বাপের বোঝা না। আর যেহেতু বাবা মার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে বিয়েটা, তো তখন বাবা আমার আব্বু আম্মু আরো বেশি আমার সাথে খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে আম্মু তো সবসময় করে, আব্বু মাঝে মাঝে করে। আম্মু তো সবসময় উঠতে বসতে আমার খোটা, শ্বশুর বাড়ি থাকতে পারোস না, এই কারণে ওই কারণে, এরকম কারণগুলো দেখায়, দোষ দেখায় আমারে। তো এরকম ভাবে করতে করতে তো থাকলাম কষ্ট মশাই, খুব কাঁদতাম, সারাদিন রাত আমি কাঁদতাম আমার জীবনে কি হয়ে গেল, কি একটা দুষ্টামি থেকে কি হয়ে গেল, এটা আমি কি করলাম। তো এরকম। আর তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল আমাদের ঘরের, টানা স্ট্রাইতে সংসার চালাইতেছি কোন রকম আমার আব্বু। তো তখন কি করলো, আমার বাচ্চাটা যখন 6 মাস বয়স, তখন একটা মহিলার সাথে আমার পরিচয় হয়। আমি একটা জামা বানাইতে দিব, আমার মেজু বোন ও আমার বলতেছে যে আপু চলো, উনি খুব সুন্দর করে জামা বানায়, ওনার কাছে জামা বানাইতে দিব। তো ওনার কাছে গেলাম জামা বানাইতে, মহিলাটার নাম নাজমা। তো আমি যাই ওনার বাসায়, তো উনি আমার দেখে, ওনার সাথে আমার সেদিন থেকে পরিচয়। তো ওনার সাথে বেশ ভালো, খুব তাড়াতাড়ি মিশে গেলো। 2-4-5 দিনের ভিতর আমার পেটের ভিতরে যার কথা ছিল সব নিল। সন্তানের সাথে কিভাবে বিয়ে হয়েছে, এখন আমার স্বামীর সাথে আমার সম্পর্ক না, এটা কেউ জানতো না, আমার ফ্যামিলি ছাড়া, আমার কাছে জানলো। তো তখন ও কি করলো যে ঠিক আছে, তুমি যে এরকম ভাবে কান্নাকাটি করো, এগুলো তোমার কাছে খুব কষ্ট লাগে না, ও এরকম ভাবে আমার সাথে মায়া দিয়া জড়ায় দিল। আমি মনে কথা সবকিছু বললাম যে আমার এরকম কান্নাকাটি করে এটাও দেখে, তারপর আমার এরকম কষ্ট লাগে এটাও বলে। তো আমার একটা অফার করে কিছুদিন পরে, প্রায় 1 মাস পরে, তখন আমার বাচ্চার বয়স 7 মাস। তখন ও বলে যে তোমার একটা কথা বলবো। কি কয়, একটু মাইনা নিলেও জিনিসটা তোমার জন্য ভালো হইব। আমি কই তুমি কি চাও, তুমি কিভাবে সারা জীবন পাই দিবা? যে না, আমি চাই সঞ্চয়ের বাচ্চাটা সঞ্চয়ের কাছে পৌঁছাই দিতে। পরে বলে যে সঞ্চয়ের বাচ্চাটা সঞ্চয়ের কাছে পৌঁছাই দিবা কেন, তুমি তোমার কাছে রাখো, ছেলে তো, মেয়ে তো আর না, ছেলে বাচ্চা। পরে আমি বললাম যে আমি কিভাবে থাকবো, এইভাবে তো আমি আমার মা বাবার ঘরে থাকতে পারতেছি না। এখন আমি তাহলে আমার একটা কাজ কাম, আন্টি আমার একটা কাজ ধরা দিতে পারবেন? আমি আন্টি ডাকতাম। পরে বললে যে হ্যাঁ, আমি তোমার একটা কাজ দিতে পারবো। তো কি কাজ? পরে বলে যে কাজটা দিলে তুমি করতে পারবা? আমি বলি হ্যাঁ আমি পারবো, আমি যে কোনো ধরনের কাজ করতে রাজি আছি, কিন্তু আমি আমার মা বাবার ঘরে থাকবো না। এরকম ভাবে আমার আব্বু আম্মু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, সবসময় আমার উঠা বসায় খোটা, মারধর, মারও ধরা, তখনও বাচ্চা হয়ে গেছে, তখন ধরা মারে। তখন আমি বলি যে আমার একটা থাকার জায়গা আর একটা খাওয়ার, আমি কি করে খাবো, এরকম একটা ব্যবস্থা করে দেন আমার। পরে বলো তোমার সব ব্যবস্থা হবে, তুমি যে আমার কাজটা করতে পারো। তো কি কাজ? যে আমি তোমার একজনের ফোন নাম্বার দিব, তুমি তার সাথে কথা বলবা। কেন আমি তার সাথে কথা বলবো? কে? ছেলে মানুষের সাথে কিসের কাজ করবো? পরে বলে যে তার সাথে, সে খোলামেলায় অলরেডি বলে ফেলায় যে তার কাছে তোমার যাইতে হবো। তার কাছে কেন যাবো? সে কি আমার কোনো কাজ দিব? হ্যাঁ, সে তোমার কাজ দিব। কেন যাবা সেটা শুনো, ওনার সাথে তোমার 1 রাত থাকতো। তা আমার তো পায়ের রক্ত মাথায় হয়ে যায়। এই জিনিসটা যদি আমি আমার আব্বু আম্মুরে বলি, তাহলে দেখা যায় যে এটা খারাপ দৃষ্টিতে নেয়। ওনার সাথে আমার আব্বু আম্মুর ভালো সম্পর্ক, তাহলে ওনার খারাপ ভাববো, এর জন্য আমি আব্বু আম্মুরে বলি না। পরের দিন সারা রাত এটা নিয়ে টেনশন করি। পরের দিন আমি ওই আন্টির সাথে আবার দেখা করি। আন্টি, আমি ওনার সাথে একটা থাকলে উনি আমার কি কাজ দিব, আর আমি থাকলে পর ওনার সাথে কাজ করবো কিসের জন্য? পরে বলে যে তখন আমি মোটামুটি বেশ ভালোই একটু বুঝি, কিন্তু এতটা বুঝি না। তো তখন বলে যে দেখো, তুমি তার সাথে একটা রাত থাকতে পারো, তাহলে উনি তোমার টাকা পয়সা দিয়ে হেল্প করবো, আর কাজও দিব, তোমার ভালো কাজ দিব, তুমি যাতে বাচ্চারা নিয়ে করে খাইতে পারো, থাকার জায়গাও দিব। পরে আমি বললাম তো আমি একটু ভাবি। তো বেশ কিছুক্ষণ ভাবলাম সেদিন সারাদিন, সকাল 8টা বাজে কথা হয়েছে, আমি যাই দুপুর পর্যন্ত ভাবছি। পরে বললাম যে ঠিক আছে, তা আমি আমার নিয়ত যে আমি তার সাথে থাকবো, থাকার পরে তার রিকোয়েস্ট করবো যাতে সে আমার গায়ে টাচ না করে। আমি বুঝলাম না, আপনার সঙ্গে সে থাকবে রাত, আপনার গায়ে টাচ করবে না? না, এটা আমি মনে মনে ভাবলাম যে এটা আমি তার রিকোয়েস্ট করবো যে সে যদি ভালো হয় তাহলে সে আমার গায়ে টাচ করবে না, সে আমার একটা কাজকর্ম দিব, আমি কাজ করে খাবো, তার অধীনে থেকে খাবো না, আর সে যেন আমার গায়ে টাচ না করে। তো এরকম এটা ভাবলাম আর কি। ভাবার পরে এরকম ভাবলেন, কিন্তু এরকম ঘটনা না ঘটলে তখন কি করবেন? তখন আমি ভাবলাম যে যদি কিছু করার না থাকে, আমার জীবনের কোনো ভয় ছিল না আমার, যদি কিছু না করার থাকে তাহলে আপনি ওনার সঙ্গে শারীরিক সম্পর্কটা করবেন। হ্যাঁ, করবো। সো এটা আপনি ডেসপারেটলি সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি। সো সি, দিস ইজ দ্য থিং, একটা ক্রাইম কিভাবে আরো একটা ক্রাইমের দিকে মানুষকে নিয়ে যায়। একবার একটা অপরাধ করলেন, তো অপরাধ এমন একটা শক্তিশালী বিষয়, সেটা আপনাকে আরেকটা অপরাধ করতে বাধ্য করবে।
সেটাই হচ্ছে কন্টিনিউয়াসলি। বলুন তারপর। তারপরে মানে ওনার কাছে যাই আমি। যাওয়ার পরে তো উনি মানে এমনিতে মোবাইলে কথাবার্তা বলি 4-5 দিন। কথাবার্তা বলার পর উনি মানে অলরেডি আমার বলে যে আমার ওয়াইফ আছে। যখন বলে যে আমার ওয়াইফ আছে তখন আমার ব্রেনটা একটা কেস করে যে আরেকটা মেয়ে আজকে সঞ্চয় যদি আমার রেখে আরেকটা মেয়ের কাছে যাইতো আমি কি পারতাম মেয়েটার মানে নিতে? পরে আমি উনার কাছে আবার যাই আন্টিটার কাছে। আন্টি উনি তো বললো যে উনি বিয়ে করছে, তো উনি আমার সাথে কেন থাকবো? পরে বললে যে বিয়ে করছে, ওনার ওয়াইফের সাথে ভালো সম্পর্ক নেই আর ওনার ওয়াইফে দিয়ে উনি সুখী না, মানে এরকম একটা কিছু বুঝাইলো আমারে। আমি বললাম যে ওয়াইফের দিয়ে সুখী না মানে কষ্টটা কি জিনিস সেটা তো আমি বুঝি, স্বামী স্ত্রীর কষ্টটা কি জিনিস। তোমার সঞ্চয় আমার সাথে খারাপ ব্যবহার করতো তখন আমার যেমন কষ্ট লাগতো, হয়তো বা ওনার জীবনে এরকম কোনো কষ্ট আছে, মানে আমি এরকম একটা ফিল করি যে ওনার ওয়াইফের দিয়ে মনে উনি সুখী না। আমি যেমন আমার হাজবেন্ডকে দিয়ে সুখী না, উনি মনে ওনার ওয়াইফকে দিয়ে সুখী না, আমি ভাবি এইটা। পরে আমি বলি ঠিক আছে, তো কথাবার্তা ওনার সাথে কথাবার্তা বললাম, তো উনি আমার বলে যে তুমি আমার কাছে কবে আসবা? তো এরকম কথাবার্তা বলতে বলতে ওনার প্রিয় রং কি, ওনার প্রিয় খেলা কি, মোটামুটি সবকিছু শেয়ার হচ্ছে। এই মাঝখানে কি সঞ্চয় আপনার সঙ্গে আর যোগাযোগ করেছে কোনো কিছু? হ্যাঁ আমি যোগাযোগ করছি সঞ্চয়ের সাথে। সঞ্চয় করতো না? না সঞ্চয় করতো না, মানে আমার খুব খারাপ লাগতো ওর জন্য। তখন সঞ্চয়ের জন্য নক করতেন? ডিভোর্স তো আপনি দিয়েছেন, আপনি এবার নক করতেন? নক করে কি বলতেন? মানে ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম যে সঞ্চয় তোমার বাবু হাপুর দিছে আজকে, হাপুর দেয়। সঞ্চয় যদি আপনাকে বলতো যে তুমি চলে আসো, আমি ওর কাছে চলে যেতাম। সো দিস ইজ অ্যানাদার ক্রাইম, প্রিয় শ্রোতা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে ইমোশনালি একটা মানুষ কৈশোরে কত বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে, ভুল করতে পারে। বিশেষ করে যারা কিশোর বয়সের ফিমেল লিসনার আছেন আজকের এই যাহা বলিব সত্য বলিবতে, শুধু ফিমেল বলবো না, মেল ফিমেল সবাই, আপনাদের এই যে এক ধরনের ফিলিংস চলে আসে টিনেজ বয়সে একটা ছেলে কিংবা একটা মেয়ের প্রতি, এবং সেটাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি যারা করেন তাদের জীবনে কত বড় ধরনের বিপদ হতে পারে, তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই যাহা বলিব সত্য বলিব। একটা বিষয় এখানে নোট করতে চাই, এর মাঝখানে কিন্তু লেখাপড়াটাও শেষ হয়ে গেছে এবং ও 5-এ গোল্ডেন A+ পাওয়া, রাইট? ক্লাস 5-এ। সো শি ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। লেখাপড়া কিন্তু ক্লাস 8-এই শেষ, বিয়ে করার জন্য। এবং বিয়ে করেছে বাবা মাকে ব্ল্যাকমেইল করে, বিয়েটা ডিভোর্স দিয়েছে সেটাও বাবাকে ব্ল্যাকমেইল করে। এরপরে আরেকটা মানুষের সাথে অ্যাডাল্টারি সম্পর্ক করতে যাচ্ছে, এটা ঠিক অ্যাডাল্টারি না যেহেতু ডিভোর্স হয়ে গিয়েছে, তো ওখানেও এক ধরনের বড় অপরাধ। সেই সম্পর্কের মাঝখানে সে আবার সঞ্চয়কেও ফিল করছে, সঞ্চয় যদি তাকে অফার করে তাহলে সে সবকিছু ছেড়ে চলে আবার সঞ্চয়কে বিয়ে করতো। সো দিস ইজ দ্য থিং, মানে পুরোপুরি হ্যাজার্ড এবং কান টলারেট, আসলে টলারেট করার মতো না। বলুন তারপরে আর কি ওনার সবকিছু শেয়ার করার পরে তো বলে যে তুমি আমার সাথে দেখা করো, তোমার অনেক দেখতে ইচ্ছা করতেছে। তো আমি কি করলাম, এটা আমার পরনে একটা শাড়ি, তো আমি ভাবলাম যে ওনার কাছে যদি আমি আজকে রাতটা থাকি তাহলে আজকে যদি আমি আমার বাসা থেকে বের হই আমি বাসা ফিরে আসতে পারবো না, তো কি করবো আমি সঞ্চয়ের কাছে চলে যাম, সকালবেলা উঠে সঞ্চয়ের কাছে চলে যাম, এরকম একটা প্রস্তুতি নিলাম। নেওয়ার পরে আমি ওনার কাছে গেলাম ওই দিন রাত্রে বলতে সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যার দিকে গুলিস্তান আসলাম আমি, তখন এশারা আজান দিতেছে। তো তখন আমি ওনারে ফোন দিলাম, আমার কাছে মোবাইল নেই, তো ওনার একটা দোকান থেকে ফোন দিলাম, বললাম যে আপনি কোথায়, তুমি যে লোকটার সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক হওয়ার কথা। হ্যাঁ এই ধরনের সম্পর্ক হওয়ার কথা। তো ফোন দিলাম যে তুমি, আমার বলে তুমি কই, তো আমি বললাম যে আমি ইসলামী ব্যাংকের নিচে আছি। পরে বলে যে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি। আমি গুলিস্তান মানে ঢাকার জগতে কিছু চিনি না, সাভারের এই পারে কিছু চিনি না, আমি জাস্ট ফ্যান্টাসি পর্যন্ত আমার এরিয়া এটুকু আমি চিনি। পরে বলে যে তুমি ওইখানে দাঁড়াও আমি আসতেছি। তো আমার লোকটা তখন মানে ওই দিনই আমাদের প্রথম দেখা, তো আয়সা সেটা বলে যে মোবাইলে আবার এই কথা বলে তোমার পরনে কি, পরে আমি বললাম আমার পরনে একটা শাড়ি, আমার কোলে একটা বাচ্চা, আমার হাতে একটা ব্যাগ আছে, মানে আমি বাচ্চার দুধ তারপরে ওর জামা কাপড় আমার জামা কাপড় সবকিছু আমি নিয়ে নিলাম, সঞ্চয় কাছে চলে যাবো পরের দিন। তো তখন কি করলো তাড়াতাড়ি, মানে ও মার্কেটে তখন ছিল তাগাদা করতেছে, বড় ধরনের ব্যবসায়িক তো তাগাদা করতেছে, তাগাদা মাদা ফালাইয়া ও আমার কাছে আইসা পড়ে। আইসা যখন মানে আমার দিকে তাকায়, মানে ও তাকায় একটা অবাক ধরনের একটা দৃশ্য, মানে ও মানে আমি এটা ফিল করি ওর ভিতর থেকে, মানে ও অবাক ভাবে তাকায় আছে, মানে পুরোপুরি অবাক হয়ে গেছে আপনাকে। হ্যাঁ মানে যেরকম বয়স তার ভিতরে বাচ্চা আর এরকম একটা মেয়ে, মানে খুব মায়া লেগে যায় ওর ভিতরে, মানে সে এক্সপেক্ট করে নাই যে মেয়েটা দেখে এতটা সুন্দর হবে। প্রিয় শ্রোতা, এই ফাঁক আপনাদেরকে বলে রাখি আমরা ওর একটা ছবি আমার ফ্যান পেজে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওকে দেখার জন্য আসতে পারেন। আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj, স্পেলিংটা হচ্ছে KEBRIA.rj, পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার এই পেজটির মেম্বার হয়ে যাবেন। বলুন তারপর। তো তখন বলতেছে যে এই করো, চলো আমার সাথে। তো ওর সাথে আবার ওর এক খালাতো ভাই, তো মানে তখন কি করলো, মানে ওর খালাতো ভাইটা আমার হাত থেকে ব্যাগটা নিল আর বাচ্চাটা নিল, আর ও আমার হাত ধরে, মানে অলরেডি আমার হাত ধরে ফেলছে, হাত ধরে আমার একটা হোটেলের ভিতরে নিয়ে গেলো, নিয়ে যায় ভাত খাওয়াইলো। খাওয়ানোর পরে মানে ও আমার দিকে অবাকের মতো তাকাই আছে,
আমার খাওয়াই দুলের মধ্যে। তো আমি আবার খাইলাম কিন্তু লজ্জা পাইতেছি, আর এদিক দিয়ে আমার অনেক ক্ষুধা। মুখে তুলে খাওয়াই দিয়েছে, তার মানে আপনাদের মধ্যে ফোনের সম্পর্কটা এক গভীর ধরনের গভীর গেছিল। সম্পর্ক হয়ে গেছিল। ওকে, গভীর সম্পর্কটা বলতে আসলে কি ধরনের সম্পর্ক ওই সময়টাতে? কি আপনারা যেহেতু উনি বিবাহিত ছিলেন, আপনি জানেন সবকিছু, তারপরও আপনি ওকে কি হিসেবে নিয়েছেন? ফ্রেন্ড হিসেবে নিয়েছেন নাকি শুধুমাত্র একটা সুযোগ হিসেবে দেখছেন? যে একটা সুযোগ হিসেবে, একটা সুযোগ হিসেবে দেখছেন। ওকে, তার মানে আপনার জায়গা থেকে আপনি এটা কমপ্লিটলি অপরাধ করছেন এবং জেনে শুনেই করছেন। ওকে, তো তখন কি করলাম, মানে আমি ভাবতেছিলাম যে এভাবে কি করব আমি এখন, ওনার হাতে এসে তো পড়ছি, আর উনি আমার যেভাবে খাওয়াই দিতেছে কি করতেছে অভাবে তাকায় আছে, তো ওনার চেহারা দেখার পরে আমি খুব ভয় পেয়ে যাই। মানে ভিতরে ভিতরে তখন থেকে আমার ভিতরে একটা ভয় জন্ম নেয় যে যদি এখন এই মুহূর্তে আমার বেঁচে ফেলায় বা আমার একটা কিছু ক্ষতি করে ফেলায়, তো আমার ক্ষতি না তো করলো যদি আমার বাচ্চাটার কোনো ক্ষতি করে ফেলায়, তো এরকম ভয় পাইতেছি। আবার ওনার সাথে আগাইতেছিও, মানে একটা বুকে সাহস নেই আর কি, ওনার সাথে আগাইতেছি। উনি কি করলো, খাওয়া দাওয়ার পরে ওনার খালাতো বাইরে দিয়া একটা বাসায় পাঠাই দিল। তো ওই বাসায় যাওয়ার পরে ওনার সাথে উনি রাত 11টা বাজে ওই বাসায় যায়। 11টা বাজে যাওয়ার পরে সারা রাত মানে আমার সাথে শুধু কথা, গায়ে টাচ করে নাই, শুধু সারা রাত মানে আমার সাথে কথা, যে কি হলো তোমার জীবনে, কেন তুমি আজকে আমার কাছে। পরে আমি সবকিছু যখন বললাম তখন ও বলতেছে যে অসাধারণ তোমার কাহিনী, তোমার এই বয়সে, আর তোমার যেরকম চেহারা ছবি বা যেরকম তোমার বয়স, যেরকম তুমি দেখতে, আমি তো প্রায় অবাক যে এই মেয়ে এই কাজ করবে, অসম্ভব। পরে আমি বললাম যে মানে উনি তখন মানে মোটামুটি কিছুটা মানে আমার প্রতি আকর্ষণ মানে ওর জন্ম নেয়। পরে ও কি করে, মানে আমার গায়ে টাচ করে, তখন রাত মধ্যরাত্রে। পরে মানে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়। সকালে মানে আমার নিয়ে বসুন্ধরা সিটিতে যায়, নিয়ে যাওয়ার পরে কি করে, একটা মোবাইল কিনে দেয়। তোমার তো মোবাইল নাই, তুমি আমার সাথে ফোনে কিভাবে যোগাযোগ করবা, তোমার একটা মোবাইল কিনে দিই। তো তখন আর কি স্যামসাং গ্যালাক্সি নতুন নামছে, তো তখন উনি আমার ওই গ্যালাক্সি সেটটা কিনা দেয়। তো আমি আর আমার হাতে 3000 টাকা দেয়, বলে যে 3000 টাকা নাও, আর তুমি ই করবা, ফোনে সবসময় আমার সাথে যোগাযোগ রাখবা, তোমার যত ধরনের বিপদ হোক না কেন তুমি আমার ভুলবা না, আমার সাথে যোগাযোগ রাখবা। তাই আমি বললাম যে ঠিক আছে। তো উনিও মানে ওই দিনের পর থেকে মানে যখনই আমি ওনারে ফোন দেই, যখনই আমি বলি যে আমি অমুক একটা বিপদ আছি, উনি আমার বিপদে সাড়া দেয়। আচ্ছা, ওই দিনের পর থেকে। পরে বলে একদিন আমার এক পর্যায়ে বলে যে আমি এরকম সময় কোনোদিনও কারো দিইনি। মানে একটা মেয়ের সাথে উনি এর আগে মানে অনেক মেয়ের সাথে থাকতো, তো মানে জাস্ট একবার ইউজ, এরপর থেকে আর উনি ওই মেয়েটা দিয়ে ফিরে যেত না। তো আমার সাথে উনি এরকম সবসময় মানে সম্পর্ক রেখা যায়। ওই রাত্রের পরে চলে যায়, আমি পরের দিন সকালবেলা মোবাইল কিনা দেয়, টাকা দেয়, আমি চলে যাই সঞ্চয়দের বাড়িতে। যে সঞ্চয়ের কাছে আমি ওই মোবাইলটা পাই, আর সঞ্চয়ের কাছে আমি ফোন দিই আগে যে সঞ্চয় আমি তোমাদের বাড়িতে আসতেছি। সঞ্চয় বলে যে কেন, ওরা বলে তোমার বাচ্চাটা তুমি রাখা দাও। পরে বলে ঠিক আছে দিয়া দাও। তো মানে ওদের বাড়িতে যাই, আমাদের দেখা সঞ্চয় মানে ভাবে যে থাক মিম একদিন থাইকাই যাক আমার সাথে। তো আমি যখন ওদের বাড়িতে যাই তখন ও কি করে, মানে ওর বাবা মানে বইলা ওদের বাড়িতে আমার ঢুকায়, তো বাচ্চাটা রাখার পরে আমার মানে ওই দিন রাত্রে সঞ্চয় থাকে আমার সাথে। ওখানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়? হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়। সেটা আরেক ধরনের অবৈধ শারীরিক সম্পর্ক। পরে কি করে, মানে সঞ্চয়ের প্রতি আমি এমনি তো নার্ভাস, তখন আমি লোকটার প্রতি এতটা নার্ভাস ছিলাম না। ওকে, সঞ্চয় আমার হাজবেন্ড। সঞ্চয় তো আপনার অফকোর্স হাজবেন্ড না, একসময় হাজবেন্ড ছিল, সে সময় হাজবেন্ড না। ওকে, কিন্তু ফিলটা থেকে গেছে। মানে তখন আমি ওরে কি করলাম যে ঠিক আছে, তো ওর সাথে আমার শারীরিক সম্পর্কটা হইলো। হওয়ার পরে পরের দিন সঞ্চয় বলতেছে তোমার কাছে মোবাইল কেন, তোমার কে মোবাইল কিনে দিল? আমি বলছি যে আমার কাছে স্বর্ণের একদল কানে দুল ছিল, আমি বেচে আমি মোবাইল কিনছি। পরে বলে এটাও সম্ভব, তুমি বিক্রিও করতে পারবা না, কারণ তোমার তো আমি চিনি, তুমি বিক্রিও করতে পারবা না, আর তুমি ফোনও কিনতে পারবা না। তো আবার এরকম একটা ফোন অ্যান্ড্রয়েড সেট নতুন নামছে মার্কেটে, তো তুমি এটা কি হয়ে কিনলা বলো। এই মধ্যে আবার ওই লোকটা ফোন দিছে আমারে, ফোন দিছে তো বলে এটা কার ফোন, ফোন তোলো। তখন আমি ফোন তুলে কথাবার্তা বলতেছি, ওনার সাথে কথা বললাম। তো ওনার সাথে আমি খারাপ ব্যবহার করিনি, ভালো ব্যবহার করি, কারণ আমি বুঝতেছি যে এখান থেকে যাওয়ার পর আমি ওনার কাছে যাইতে হবো। তো তখন আমি সঞ্চয় বললাম, সঞ্চয় তোমার সাথে এখন আমার কোনো সম্পর্ক নাই, তা আমি চলে গেলাম। পরে বলে যে কই যাবা, বলে আমি চলে যাম। তোমার আব্বু তো জানে তুমি আমার কাছে আসছো। যে কিভাবে জানে আমার আব্বু তোমার কাছে আসছি? আমি জানাই দিচ্ছি তোমার আব্বুরে, আর তোমার আব্বু আমার ফোন দিছিল যে তুমি আমার কাছে আসছো কিনা। পরে আমি তোমার আব্বুরে বলছি যে তুমি আমার কাছে আসছো, এখন যদি তুমি আমার কাছে চলে যাও কই যাবা, এটা তো যদি তোমার বাবা মা না জানে তখন তো আমার এসে ধরবো। বলি না, তুমি আমার বাবা মারে জানাইতে পারবা না। ঠিক আছে, জানাইলাম না। তো ও আর কি এ ব্যাপারে বেশি মাথা কামায় নাই, আমি জোর করলাম যে আমি চলে যাম, তোমার কাছে থাকবো না। পরে আমি সঞ্চয়ের কাছ থেকে আবার চলে আসি। কিসের জন্য আসি, যে সঞ্চয় মানে বললো না যে তুমি আমার কাছে সারা জীবনের জন্য থেকে যাও। আর তখন আমি সঞ্চয়ের ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই, ও অলরেডি নেশা করতে আছে। পরে আমি কি করলাম, মানে যে ওই লোকটার কাছে আইসা বললাম পরের দিন। তো ওই লোকটার কাছে যখন আসলাম তখন ওই লোকটা কি করলো, আর একটা বন্ধুর বাসায় আমার রাখলো। তো
তুমি এই জায়গায় কিছুদিন থাকো, আমাদের রুম নিতে একটু সময় লাগবে। তো রুম নিমু আমি আমি বলি যে আমার একটা কাজ দিবেন, কাজ তো তোমাকে আমি অবশ্যই দিব, তুমি কিছুদিন থাকো এখানে, 2-3 দিন থাকো, 2-3 দিন থাকো, আমি রুমটা নিই। ঠিক আছে। তখন আমার কাছে বাচ্চাটা নাই, বাচ্চাটা সঞ্চয়ের কাছে। মানে আমার খুব খারাপ লাগতেছে যে আমি বাচ্চা নাই আমার কাছে। তো উনি আসে, আসার পরে তো ওনার ওয়াইফের সাথে মোবাইলে কথাবার্তা বলে আমার সামনে, কিন্তু আমার কাছে খুব লাগে যে কি হইলো, আমি আজকে আরেকজনের কাছে। আর সঞ্চয় কি করতেছে, আমার বাচ্চাটা কি করতেছে, মানে আমি এগুলো ভাবতেছি। তখন আর কি তখন আপনার রেগুলার ওই ভদ্রলোকের সঙ্গে আপনি মিশছেন? হ্যাঁ, মিশতেছি এমনকি স্বামী স্ত্রীর মতো। মানে আমি গোসল করে দিতেছি, খাওয়াই দিতেছি, উনি আমার খাওয়াই দিতেছে, স্বামী স্ত্রীর মতো মিশে গেছে ওর সাথে। তো এর ভিতরে ও আবার আমার প্রতি মানে একদম নার্ভাস হয়ে পড়ে। অন্য কোনো মেয়ে আপনার প্রতি দুর্বল হয়ে যায়, মানে ও আমার ছাড়তে চায় না, কিন্তু এটা মনে মনে রাখি, আমার কাছে প্রকাশ করে না। তো তখন আমি কি করতাম, মানে ওর বন্ধুর বাসায় থাকতাম, 2-3 দিন থাকলাম। থাকার পরে উনি একটা রুম নিল 5 তলার ভিতর কামরাঙ্গি চরে রুমটা নিল। রুম নেওয়ার পরে তো উনি কি করলো, একদিনের ভিতরে খাট, তারপরে ঘর সাজানোর জন্য মোটামুটি ভাবে যা কিছু লাগে কিনলো, পাতিলা পুতিলা হাবি জাবি যা কিছু লাগে কিনলো। কেনার পরে উনি ওইখানে আমারে হাইকোর্টে বিয়ে করলো। হাইকোর্টে বিয়ে করে ফেললো? হ্যাঁ, হাইকোর্টে বিয়ে করলো। 3 লাখ টাকা কাবিন। আপনার ফ্যামিলি জানলো যে আপনি ওনাকে বিয়ে করলেন? না, ফ্যামিলি তখন জানে না। আপনি যাকে বিয়ে করলেন সেই লোকটার বয়স তখন কত? আপনার সাথে বয়সের ডিফারেন্স কত? তখন ওনার বয়স, আমার বয়স ছিল তখন 18 বছর। আর ওনার বয়স ছিল 30-31। আপনি নিশ্চয়ই 30-31? হ্যাঁ, এরকমই। ওনার আগের ঘরে কয়টা বাচ্চা আছে? এখন বর্তমানে ওনার 3টা বাচ্চা। 3টা বাচ্চা আছে। বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়সটা কত ঠিক তা জানি না, কিন্তু 10 SSC পরীক্ষা দিব আর কি। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে বয়সটা আরো বেশি হবে। যাই হোক, বলুন তারপর। তো তখন আর কি বলতেছে যে ঠিক আছে। এবং উনি যে বিয়েটা করলো, ওনাকে ওনার স্ত্রীর পারমিশন নিয়ে করলো? না, গোপন করে। উনি আমার এটা বলছে। হ্যাঁ, উনি আমার বলছে যে আমি তোমার সবকিছু দিতে পারবো, কিন্তু সময় দিতে পারবো না। কিন্তু প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া ধর্মীয় মতে এবং রাষ্ট্রীয় মতে এটা যে বিয়ে করা যায় না, সেটা তো নিশ্চয়ই আপনি জানতেন কি? না, আমি জানি। উনি নিশ্চয়ই জানতো। তো তাহলে উনি আপনাকে এই কাজটা কেন করলো? মানে উনি আমার প্রতি পুরো নার্ভাস, আর উনি এটাই ভাবলো যে এমনিটা কই যাব। আপনি এই সেকেন্ড টাইমও আপনার ফ্যামিলিকে এটা জানালেন না যে আপনি লোকটাকে বিয়ে করলেন? সি, দিস ইজ দ্য বিগেস্ট ক্রাইম। নিজের জীবনের প্রতি অনেক বড় একটা ভুল, এবং এগুলো সাফারার ভবিষ্যতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো অবশ্যই আমরা জানবো। বলুন তারপর। তো তখন কি করলো ও, মানে এইভাবে আমার সাথে সম্পর্ক চালাই গেল কিছুদিন। বিয়ে পরে মানে উনি আমার প্রতি পুরো নার্ভাস। আর মানে স্বামী স্ত্রী কতটা মিল থাকে আমি ঠিক জানি না, কিন্তু ওর সাথে আমার সাথে খুব মিল, সংসারের দিক দিয়ে খুব মিল। মানে যখন যা চাইতেছি তখন সেটাই আনতেছে। মানে আমি যেরকম হাজবেন্ড চাইতাম যে আমার হাজবেন্ড ব্যবসায়িক হবে, মানে আমরা খুব সুখে থাকবো, আমার খুব আদর করবো, মানে ও আমার খুব আদর করে। আমার এরকম আদর করে যে মানে ও সকালবেলা এসে আমার নাস্তা খাওয়ায়, ও কাজে যায়, কাজ করে, দুপুরবেলা এসে একসাথে ভাত খাই। ও আমার হাতে ভাত ছাড়া খায় না, আমি আর ভাত খাওয়াই দিতে হয়, মুখে তুলে খাওয়াই দিতে হয়, আবার ও আমার খাওয়াই দেয়। মানে খুব মিল স্বামী স্ত্রী। তো এরকম ভাবে চলতে থাকে কিছুদিন, যায় প্রায় 6 মাসের মতো। 6 মাস পরে সঞ্চয়ের সাথে আমার যোগাযোগ থাকে কিসের জন্য। উনি তো রাত্রে আমার কাছে থাকতো না, মাঝে মাঝে থাকতো রাত্রে। তখন ওনার ওয়াইফ মানে ফোন টোন যখন দিত তখন উনি কি করতো, মানে ওনার ওয়াইফের কাছে চলে যেত, মাঝে মাঝে থাকতো আমার কাছে রাত্রে, সপ্তাহে 2 দিন 3 দিন এরকম ভাবে থাকতো। পরে এরকম থাকতে থাকতে তো উনি কি করলো, 6 মাস পরে আমি সঞ্চয়ের কাছে চলে গেলাম, আবার চলে গেলাম। আরো একটি বিরতির ঘন্টা বেজে গেল। প্রিয় শ্রোতা, এই রাত দুপুরে যারা আমাদের সঙ্গে রয়েছেন মিমের জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার জন্য, তাদেরকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব শুনছেন আপনি। এই ফাঁকে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, এবিসি রেডিও একটি ফ্যান ক্লাব তৈরি করছে, যেখানে আপনি অংশগ্রহণ করে সুযোগ নিতে পারেন এবিসি রেডিওর নানা ইভেন্টে অংশগ্রহণ করার। শুধু তাই নয়, এবিসি রেডিওর যাবতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার অগ্রাধিকার পাবেন আপনি। এবং স্পেশালি যেটাতে আমরা ফোকাস করছি, আপনার নিজ এলাকায় আপনি এবিসি রেডিওর প্রতিনিধি হতে পারবেন। সেটার জন্য আপনাকে একটি টেক্সট পাঠাতে হবে, SMS। হ্যাঁ, প্রথমে লিখতে হবে আপনার সেলফোনে ABC। প্রথমে লিখুন ABC স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আরো একবার বলি, প্রথমে ABC স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা বিরতির পর আরো একবার ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2. বিরতির পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। মিম রয়েছে আজকে আমার সঙ্গে, অর্থাৎ আরজি কিবরিয়ার সঙ্গে এবিসি রেডিও FM 89.2 এর স্টুডিওতে, এবং মিম কনফেস করছে। মিমকে দেখার জন্য এই মুহূর্তে অনেকেই ফেসবুকে হুমড়ি খেয়ে পড়েছেন। যারা দেখতে চান তারা চলে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অনুষ্ঠানটির মেম্বার হয়ে যাবেন। ওকে, কথা না বাড়িয়ে মিম সরাসরি আপনার কাছেই ফিরি। তখন 6 মাস পরে আবার সঞ্জয়ের কাছে চলে আসে এখান থেকে। তখন সঞ্চয়ের সাথে আর কি আমি যোগাযোগ করি, তো সঞ্চয়ের কাছে চলে যাই। এর মধ্যে আমি ওনার প্রতি কোনো নার্ভাস না, একটু নার্ভাস, কিন্তু পুরোপুরি না। পরে আমি দেখি যে না, সঞ্চয় তো এরকম ভাবে নেশা করে আর আগের মতোই তো আছে, তো ও তো আমার অনেক ভালোবাসে। সঞ্চয় আমার 2-3 দিন থাকছি, এর মধ্যে সঞ্চয় আমার মারছে। পরে আমি আবার ওনার কাছে চলে আসি। উনি কি করে, ওই যে ঘরে যে জিনিসপত্রগুলো ছিল, ওই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আবার অন্য জায়গায় বাসা নেই, সেটা হচ্ছে কেরানীগঞ্জ। তো বাসা নেওয়ার পরে ওইখানে থাকি কিছুদিন। পরে মানে আমি চাই যে আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হোক। তার 15 দিন পরে আমি ওনার খালাতো ভাইয়ের কাছে ফোন দিই। মানে এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেছে, এই 6 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। তো পরে বলতেছে যে ওর খালাতো ভাই ফোনটা তুইলে বলতেছে কে। আমি বলি যে আমি মিম। পরে বলে ও কেমন আছেন? ভালো আছি। ও ভাই এখন আপনার ভাইয়ের কাছে আছি। তো পরে বলে যে আমার ভাইয়ের কাছে, যে হ্যাঁ। পরে বলে আপনার তো একটা জিনিস আছে আমার কাছে। কি? আপনার একটা ছবি আছে। ছবি থাকতে পারে, থাকতে পারে, আমার ছবি কি করতে পারি এটা জানেন? পরে বলে আমি বললাম যে কি করতে পারেন? পরে বলে যে কথাটা কালকে বলুন। তো পরের দিন উনি আমার আবার ফোন দেয়, উনি নিজে ছেড়ে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপনি তো সম্পর্কে আমার ভাবি লাগেন, তো আরেকটা কথা বলি, আপনার এই ছবিটা দিয়া ও অবৈধ কাজ করতো, অনেক মেরে নিয়ে ওইরকম ব্যবসা করায়। তো ও কি করলো, মানে ওর খালাতো ভাই আমার বলে যে এই ছবিটা আমি মানে একদম পুরা মানে আমার ভয় দেখায় যে এরকম খারাপ অবস্থায় আমি ছেড়ে দিব নেটে। আপনাকে ভয় দেখায়? হ্যাঁ, এই ধরনের ছবি তার কাছে ছিল? হ্যাঁ, না ছিল না, শুধু আমার ভালো অবস্থা ছবি ছিল, শাড়ি পরানো অবস্থা ছবি ছিল। আমি বললাম এটা কিভাবে করবেন, এরকম ছবি তো নাই আপনার কাছে। কয় কেন, তোমার মাথাটা কাটমু, কাইটা এখান থেকে মানে মোবাইল ফাংশনে এইভাবে করবো, মানে আমার বলে। যে আমি বললাম এরকম ভাবে তো করাই যায়। তো তখন কি হবো আমার, তখন তো আমার ফেসটা তো সবাই দেখতেছে, না এটা করা যাবো না। তবে এই ব্ল্যাকমেলটা যে করে, এটা আমি আসলে তখন একটা ভুল করছি, যে ও যারা ব্ল্যাকমেল করতেছে এটা যদি আমার হাজবেন্ডকে জানাইতাম তাহলে হয়তো কিছু একটা ব্যবস্থা করতো, কিন্তু আমি ওরে জানাই নাই। ওরে কেন জানাই নাই আমি ওরে বুঝে উঠতে পারি না, যে আমি ওরে মানে কিভাবে জানাবো, কিভাবে ও কি ভাববো, এটা আমি ওরে বইলা উঠতে পারি না। কিন্তু ও আমার অনেক ভালোবাসে, এটা আমি জানি। পরে কি করলো, মানে ওর খালাতো ভাইরে আমি বললাম যে ঠিক আছে তুমি কি চাও, কি হইলো ওই জিনিসটা তুমি আমায় দিবা। বলে আমার সাথে থাকতে হবে একটা, থাকতে হবে এক রাত। হ্যাঁ, আমার ভাইয়ের সাথে যেভাবে থাকছো ওই দিনে তো আমার চোখে লেগে গেছে, ওই দিন থেকে আমি তোমার চাইছি, কিন্তু তোমার ফোন নাম্বারও পাই নাই আর তোমার উপায় নেই, তোমার যে কই রাখছে এটাও আমি ঠিক জানতাম না। আজকে আমার সাথে তোমার থাকতেই হবে। আমি তো তখন মানে 2 ভিতরে পড়ে গেলাম যে কি হবে ওনার সাথে আমি কিভাবে থাকবো, আর ও তোমার খালাতো দেবো, আর এটা যদি আমার হাজবেন্ড কোনোদিন জানতে পারে তখন কি হবে আমার। পরে আবার ভাবলাম যে না থাকলো তো আমার এই জিনিসটা দিব না। পরে ঠিক আছে যাও, আমি তোমার সাথে দেখা করবো। তো বললাম যে কোথায় দেখা করবো? পরে বলে তুমি আমার সাথে আইসা পড়বা। তুমি কোথায় থাকবা? নিউ মার্কেটে থাকবা। ঠিক আছে, নিউ মার্কেটে। তো নিউ মার্কেটও দাঁড়ায় থাকে। তো আমি কি করি, বাসা থেকে আমার হাজবেন্ডে ফোন দিই যে আমি চলে যাম। কই যাবা? যে আমাদের বাড়িতে যাম। না আজকে যাওয়া যাবো না। কেন যাওয়া যাবো না? যাওয়া যাবো না, আজকে আমার টাইম নাই, আজকে আমি তোমার গাড়ি তুলে দিতে পারবো না। এর মধ্যে আমাদের বাড়িতে মানে জানাজানিও হয়ে যায়, সুন্দর কিছু কথা রেখে আসছি, জানাজানিও হয়ে যায় যে আমি ওনার কাছে আসি, মানে যে লোকটা আপনাকে আশ্রয় দিল, বিয়ে করলো, সে লোকটার কাছে আমি আসি। প্রিয় শ্রোতা, একটা বিষয় আমরা এখানে আপনাদেরকে নোট করতে চাই, সে লোকটির পরিচয় এবং নাম কোনো কিছুই আমরা এখানে ফ্ল্যাশ করব না, বিকজ অফ ওর সামাজিক সিকিউরিটির কথা চিন্তা করে, যিনি আমাদের এখানে গেস্ট, মিমের সামাজিক সিকিউরিটির কথা চিন্তা করে, এবং একই সাথে সেই লোকটিরও নিঃসন্দেহে। বলুন তারপর। তখন ও মানে আমার বলতেছে যে না যাওয়া যাবে না। আমি হ্যাঁ এখন আমার যাইতে হবো, মানে আমি ওনার চাপ দিলাম। পরে বলে তুমি তোমার যদি যাওয়ার থাকে তুমি যাওগা,
আমি বলি না তুমি থাকো, গুলিস্তান থাকো, আমি আসতেছি। ওই যেটা গুলিস্তান দাঁড়িয়ে আছে, আর আমি ওরে মানে পরে আবার খালাতো ভাইয়ের সাথে কথা হয়, ফোন দেই, পরে ও আমার বলে যে আমি নিমতলা আছি, কেরানীগঞ্জ মানে এই রাজিন্দাপুর থেকে নিমতলা কাছে। তো বললাম নিমতলা আছি, নিমতলা থেকে আমি তোমার নিয়ে আসবো। তখন আমি বলি ঠিক আছে, নিমতলা থেকে যেহেতু নিয়ে যাবেন, তো ও তো গুলিস্তান দাঁড়িয়ে আছে, ওর ঘরে চাবি দিতে হবো না। পরে বলে না, ওর সাথে তোমার কোনো দেখা হবো না, তুমি আসবো আমার সাথে। না আসলে কিন্তু আমার কথা মতো যদি তুমি না চলো, তাহলে তোমার এই জিনিসটা আমি নেটে ছেড়ে দেবো। পরে আমি বলি ঠিক আছে, তুমি যেমনি বলবা সেমনি হবো। তো আমি ওর কাছে গেলাম। দিদা ও আমার জন্য গুলিস্তান ওয়েট করতেছে, আমার হাজবেন্ড। ও ওয়েট করতেছে মানে অনেকক্ষণ ওয়েট করতেছে আমার জন্য। তখন আমি চলে গেলাম ওর সাথে, আমার ওর খালাতো ভাইয়ের সাথে। ও কি করলো, ওর এক বাসায় রাখলো, বাসায় রাখা ওই দিন রাত্রে ওর সাথে রিলেশন করলো, ফিজিক্যাল রিলেশন। ফ্রেশ হলাম দুজনে, ফ্রেশ হয়ে আমি বললাম যে দেখি জিনিসটা। পরে বলে জিনিসটা তো আমি তোমার এখন দিব না, আগে আমি যা যা বলবো ওটা করবা, কাজ কমপ্লিট করবা, তারপরে আমি তোমার জিনিসটা দিব। তো আমি তো মানে কান্নাকাটি করতেছি, দেখো ভাইয়া আমার দিয়ে দাও জিনিসটা, আমার দিয়ে দাও, কারণ এটা যদি তুমি করো তাহলে আমারও সমস্যা, তোমার ভাইয়ারও সমস্যা, হয়তো ভবিষ্যতে কোনোদিনও এটা নিয়ে আমার খুব একটা করবো। ও তো অবশ্যই দেখবো। পরে বলে যে দেখবো তো অবশ্যই, তাহলে আমি দাদা বলি এটা করো। ঠিক আছে করবো, কি করবো তোমার সাথে, আরেকবার, ঠিক আছে আরেকবার। এইভাবে 2-3 দিন ও আমার আটকায় রাখলো। বলে আমি বাসায় যাবো, আমার বাসায় যেতে দাও। বল না, এখন তো বাসায় যাওয়া যাবো না, আমি যখন বলবো তখন তোমার বাসায় যেতে হবো। এদিক দিয়ে আমি মানে আমার হাজবেন্ডের কাছে ফোন দিতেছি যে তুমি কই। তো আমার হাজবেন্ড বলে আমি কই, এটা তো তোমার জানা লাভ নেই, তুমি আমার গুলিস্তান ফালা রেখে চলে গেছো, কই গেছো, কার সাথে গেছো। পরে আমি বলি যে আমি আসি, একজনের সাথে আসি, আমি এক জায়গায় আসি। কই আসো? আমি বাড়িতে আসি। বাড়িতে আসো, দাও তোমার ছোট বোনের দাও, কথা বলি। তো আমি এখন আমার ছোট বোনের কোথা থেকে দিন। পরে বলি না, আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি। মানে এটা আবার ও অবিশ্বাস করে, কারণ ওই যে বারবার সঞ্জয়ের কাছে যাই আসি, তো ও ভাবে যে আমি সঞ্জয়ের কাছে চলে গেছি। এরকম ভাবে করতে করতে তো 3 দিন আমার আটকে রাখে। 3 দিন আমার একটা ঘরের ভিতরে আটকে রাখার পর ও মানে ওর যতবার ইচ্ছে হয় ও আমার সাথে মেলামেশা করে। পরে ও কি করে, মানে বলে যে দেখো তোমার এই জিনিসটা আমার কাছে এরকম একটা ছবি, আমার আশ্চর্য, আমার বিয়ের ছবি, মানে আমাদের বিয়ের ছবিটা তোমার কাছে। পরে বলে হ্যাঁ আমি এটা দিয়ে করতাম, তাহলে তুমি ডিলিট করে দাও। পরে বলে না, এটা তো আমি ডিলিট করবো না, পারলে আমার কাছে নাও, তো শক্তিতে আমি ওর সাথে পারবো না। তখন আমি বললাম যে দেখো তুমি আমার ঠকাইলা। পরে বলে যে যাও এখন তুমি বাসা যাও। কি হয়ে যাও বাসায়, চলো বাসায় রেখে আসি। তো আমার মানে কেরানীগঞ্জ এখানে রেখে আসলো। তখন আমি ওর হাত থেকে মোবাইলটা থাপা দিয়ে মেমোরিটা মানে মোবাইলটা নিয়ে আমি ফেলাই দিছি, তারপর যাওয়ার হবে। তো ও কি করলো, মানে ওর রাস্তার ভিতর তো কিছু বললো না, পরে কিছু না বললা তো মোবাইলটা তোলার পরে মানে মোবাইলটা তুলে দেখে পুরো ভিজে গেছে, কিন্তু মেমোরিটা রয়ে গেছে, মেমোরিটা ওর কাছে এখনো আছে। এই ঘটনা কি আপনি পরবর্তীতে আপনার সেকেন্ড যে হাজবেন্ড তাকে বলেছিলেন? ও নিজে জানতে পারে। জানার পর মানে ও আমার জিজ্ঞেস করে যে তুমি কইসলা, কার কাছে ছিলা। পরে ও আমার ঘরে তুলবো না, যে আমি তোমার ঘরে নিবো না। ঘরে তুলবো না মানে আপনি তখন ঘরে থাকতেন নাকি? উনি কোনো জায়গায় ব্যবস্থা করে দিয়েছিল আপনার? হ্যাঁ, ওই যে বাসা নিল রাজিন্দাপুরে, কালীগঞ্জে। তো এই যে আপনি বাসায় চলে আসলেন, আপনার ফ্যামিলি জানতো? হ্যাঁ, ফ্যামিলি জানতো। ওর ফ্যামিলি সম্পর্কে জানে যে ওর একটা বউ আছে, বাচ্চা আছে? আমার ফ্যামিলি সব জানে। জানার পর আপনাকে কি বলেছে? আমার জানার পর আমার বললো যে তুই কি এই লোকের সাথে থাকবি? আমি হ্যাঁ থাকবো। তাহলে তো এই লোকের নিয়ত খারাপ, তোরে বিক্রি করে দিব বা কিছু একটা করবো। তখন আমার আব্বু চাপ দিয়া 50,000 টাকা আদায় করছে আরেকটা ওর কাছ থেকে। আমি বুঝতে পারছি যে একের পর এক বিভিন্ন রকমের শাখা প্রশাখা গজিয়েছে একটা ক্রাইমে। লাইক ক্যান্সার যখন হয় যেভাবে প্রত্যেকটা সেলকে ড্যামেজ করার চেষ্টা করে, সেরকম। হ্যাঁ, আপনি আমাকে একটু বলেন তো, এই ঘটনা আপনার হাজবেন্ড জানার পরে সে কি করে? সে তার তো মানে এমনিতেই মানে উনি আমার ঘরে তুলবো না, তারপরে মানে কোন রকম ও আমার খুব ভালোবাসতো। তো আমি কি করলাম, ওর ডাইরেক্ট পায়ে ধরলাম যে এবারের মতো তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার কাছে যাবো না। তো এরকম ভাবে ও ক্ষমা করলো। তখন ও আমার ঘরে তোলার পরে কি করলো, মানে ঠিক আছে ঘরে যখন নিল তখন আমি গেলাম ওর সাথে, যাই সংসার করতেছি। আপনাকে মাফ করে দিয়েছে? হ্যাঁ, মাফ করে দিয়েছে। এখন আপনার প্রেজেন্ট সিচুয়েশনটা কি, আপনি কি করেন এখন? আমি মানে আপনি যে লোকটাকে বিয়ে করেছেন পরবর্তীতে সেকেন্ড হাজবেন্ড, যে তার প্রতি আমি পুরোপুরি নার্ভাস হয়ে যাই ধীরে ধীরে। কিন্তু এখনো কি সে আপনার হাজবেন্ড হিসেবে আছে? হ্যাঁ, এখনো উনি আমার হাজবেন্ড হিসেবে আছে। ওনার ফ্যামিলি জানে না যে আলটিমেটলি আপনি তার ওয়াইফ? না, এখন জানে না ওনার ফ্যামিলি। মাঝখানে 2-1 কি স্টেপ নিয়েছিলেন আপনি? মানে আমি একবার ওনার ওয়াইফে জানাইছিলাম, এতে ওর অনেক অসুবিধা হয়েছে, মানে এতে ওর ব্যবসা বাণিজ্য প্রায় নায়ের অবস্থায় চলে গেছে। তো ও যখন আপনাকে বিয়ে করেছিল তখন কি কন্ডিশনটা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল যে আমি তোমার সবকিছু দিতে পারবো, কিন্তু আমি সময় দিতে পারবো না। তো আপনি তাহলে কেন জানালেন? আমি এটা জিদ করে জানাইলাম যে মানে আমি জাস্ট এখনো আমি তখন জিদ করছিলাম যে মানে ওর কাছে আমি চলে গেছিলাম, আর ওরা আমি বিশ্বাস করে উঠতে পারি না। বয়স এখন 21 বছর, রাইট? জি। তো
আপনার ফিউচারটা কি? ও আপনাকে এখনো ঘরের মানে ঘর ভরণ পোষণ এগুলো দেয়? হ্যাঁ, ভরণ পোষণ দেয়, এমনকি এইটাও বলছে যে তুমি যদি গোপন ভাবে থাকতে পারো আর তুমি সবকিছু পাবা, কিন্তু আমায় পাবা না। মানে এখন আপনি গোপন ভাবে আছেন? হ্যাঁ, কোথাও গোপন ভাবে আছেন, ওখানে একা একা থাকেন? একা একা থাকি। ও আপনার সঙ্গে থাকে না? না, ও আমার সাথে থাকে না। আমি মাঝে মাঝে ওর সাথে দেখা করি। ও আপনার বাড়িতে যায়ও না? না, আমার বাড়িতে যায় না। আপনার সাথে কেউ থাকে না? কেউ থাকে না, আমি একা। আমি একদম পুরোপুরি একা। একটা ফ্ল্যাটে পুরোপুরি একা থাকেন? হ্যাঁ, পুরোপুরি একা। কত বছর যাবত? এই মানে ওর সাথে পরিচয় যখন থেকে হয়েছে তখন থেকে আমি একা একা থাকি। আর এখন বর্তমানে মানে 3 মাস যাবত আমি একা একা আছি, একদম একা, ওর উপায় না। তোমার ভবিষ্যৎ কি এখন? ভবিষ্যৎ কি এটাই তো আমি ঠিক বুঝতেছি না যে আমার ভবিষ্যতে কি হবে। এক্স্যাক্টলি, দিস ইজ আ বিগ কোশ্চেন। আসলে ওর ফিউচারটা কি হবে? এবং একইভাবে যারা এই ধরনের বিপদগামী সম্পর্কে যান, যারা বাবা মাকে ব্ল্যাকমেইল করেন এবং যারা এই বুঝে না বুঝে প্রেমের মানুষকে নিজের জীবনে জড়ানোর জন্য যথেষ্ট সময় না দিয়ে বাঁচ বিচার না করে ব্ল্যাকমেইল করে নিজের জীবনকে বাজি রেখে ধরনের অন্যায় করে এই পথে পা বাড়ান, তারা শেষ পর্যন্ত এরকম একটা বড় কোশ্চেনের মুখোমুখি হন যে এখন আমার কি হবে, আসলেই এখন মিমের কি হবে। এবং যাহা বলিব সত্য বলিব, তো ও যে অপরাধের জায়গাগুলোকে কনফেস করে গেল কিশোর বয়সে বা সবকিছু দিয়ে, ওর সামাজিক পরিস্থিতি দ্বারা, পারিবারিক পরিস্থিতি দ্বারা শিকার হয়েছে এবং একের পর এক একটা ভুলকে শুধরানোর জন্য আরেকটা ভুল, আরেকটা ভুলের জন্য আরেকটা ভুল, এভাবে ভুল হয়ে যাচ্ছে। এই বিগ কোশ্চেনের অ্যান্সারটা আমরা জানি না। যে লোকটি ওকে বিবাহ করেছেন, কোন জায়গাটি থেকে করেছেন আমি ঠিক জানি না। আপনি ভুল করেছেন না শুদ্ধ করেছেন সেটা আপনি জানবেন, তবে আমাদের দৃষ্টিকোণ থেকে এটাও এক বড় ধরনের ভুল। যাই হোক, কোনো ভুলের মধ্য দিয়ে ভালো একটা সমাধান চলে আসে, সেটা কি আপনাদের দুজনের জীবনে আসবে? এটাও একটা বড় প্রশ্ন, কারণ আপনার তো আরেকটা সংসার আছে, সেখানে আপনি কি করবেন? যদি ও স্ত্রীর অধিকার নিয়ে কখনো সমাজে আপনার মুখোমুখি হয়, আপনি কি করবেন? সেটাও একটা বড় প্রশ্ন। আপনার সমস্ত দিক থেকেই, আইনের দিক থেকে বলেন, ভালোবাসার দিক থেকে বলেন, যে কোনো দিক থেকেই বলেন না কেন, এটা একটা বড় ধরনের বিপদ আপনার জন্য। এখন এই বিপদটাকে আপনি কিভাবে সামলাবেন সেটাও একটা বড় প্রশ্ন। দেখুন, একটা ভুল কতগুলো ভুলের জন্ম দেয়, একটা অপরাধ কতগুলো অপরাধের জন্ম দেয়। আজকে যাহা বলিব সত্য বলিবতে ও যে সাহসী স্টেপটা নিয়েছে, নিজের নামটা পর্যন্ত গোপন করেনি, আপনাদেরকে সে বলে গিয়েছে। আমি শুধু এই এপিসোডটাকে বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য বলতে চাই যে এই ধরনের ব্ল্যাকমেইল বাবা মাকে করার আগে মিমের কথাটা সবাই তোমরা একটু চিন্তা করবে। আমরা এই পর্যায়ে মুখোমুখি হচ্ছি আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে? যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি মিম, একটি মেয়ে। কাহিনী থেকে আমরা অনেক কিছুই জানতে পেরেছি এবং অনেক কিছু শিখতেও পেরেছি বলে মনে হয়, এবং আমার মনে হয় যারা পুরো কাহিনীটা জেনেছেন বা শুনেছেন তারা মনে মনে অনেক কষ্ট পেয়ে থাকতে পারেন যে একটা মেয়ে তার জীবনটা কিরকম চড়াই উঠে ভিতর দিয়ে, কত মানে উত্থান পতনের ভিতর দিয়ে গড়িয়ে যেতে পারে আমাদের এই সমাজে। যাই হোক, যেটা আমার কাছে লক্ষণীয় একটা ব্যাপার হচ্ছে, মিমের সঙ্গে তার মা বাবা শাসন করতো, করতো, কিন্তু মিমের যেভাবে হোক একটা পারসেপশন তৈরি হয়েছে, ধারণা তৈরি হয়েছে যে মা বাবা, বিশেষ করে মা, তাকে মোটেই ভালোবাসে না, বরং নির্যাতন করে, শারীরিক নির্যাতন এবং আবেগগত নির্যাতন সবই। আমি এই ব্যাপারে একটু পয়েন্ট করতে চাই সব গার্জিয়ানদেরকে যে আমরা মা বাবা হিসেবে আমরা কিন্তু সব ছেলে মেয়েকে যে জীবনের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কথা সত্য, কিন্তু আমরা কতটুকু ভালোবাসি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে যে আমরা তাকে ভালোবাসি কি না, এই বোধটা ওই সন্তানের ভিতরে আছে কিনা সেটা দেখতে। ছোট একটা বকার জন্য, ছোট একটা তুলনার জন্য, ছোট একটা খোটার জন্য বা ছোট একটা অবহেলার জন্য তাদের মনে এমন কিছু ধারণা তৈরি হতে পারে যে এই মা বা এই বাবা আমাকে মোটেই পছন্দ করে না, আমাকে মোটেই ভালোবাসে না, অথচ আমরা কিন্তু জানতাম যে ভালোবেসে যাচ্ছি। অথচ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার সন্তানরা এটা ঠিক মতন বুঝে কিনা যে আমি তাদেরকে যথেষ্ট ভালোবাসি, তাকে শাসন করার পরও ভালোবাসাটাই যে মুখ্য প্রধান এটা তারা অনুধাবন করে কিনা। তা না হলে কিন্তু ওই যে সন্তানের সঙ্গে যে বন্ধন, যে আকর্ষণ সেটা তৈরি হবে, যেটা মিমের সঙ্গে হয়। যাদের ভিতরে ছোটকালে মা বাবার সঙ্গে আর্থিক বন্ধনটা, যেরকম অ্যাটাচমেন্ট বলি, সেটা ভালোভাবে হয় না, যারা মনে করে না যে মা বাবা তার সবকিছু দিয়েই তাদেরকে ভালোবাসে, বরং মনে করে নির্যাতন করতেছে, তাদেরকে শত্রুতা করতেছে বা অত্যাচার করতেছে, এই ছেলে মেয়েদের ক্ষেত্রে মানসিক গঠনে খুব বড় ধরনের সমস্যা হয়, যেটা একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের এই মিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা আর্থিক সংকটের কারণে তারা শহর থেকে গ্রামে চলে যেতে হয়। এই যে সামাজিক এবং আর্থিক দিক থেকে নিচে চলে যাওয়া, এটাও কিন্তু ছোট মনে বা কিশোর মনে বা প্রভাব ফেলে। যাই হোক, এই কাহিনী থেকে আমি মিমকে একটা কথা বলবো যে
তুমি যেটা করেছো বা যেটা হয়েছে সেটা তো উচিত, সেটাকে নিয়ে আর বেশি কাটাকাটি করা দরকার নেই। ভালো সুস্থ জীবনযাপন করার জন্য একটা ভালো মন দরকার। তুমি সেই মনে পরিস্থিতি দিয়েছো, তুমি জানাই পেতেছো যে আমার জীবন থেকে যেন মানুষ শিখে, অন্য মেয়েরা শিখে যে যেন তারা ভুল পদক্ষেপ না এবং খারাপ পথে না যায়। আমরা আশা করি তোমার জীবন থেকে অন্যরা শিখবে। তবে এখন এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি বলার প্রয়োজন সেটা হচ্ছে এই, তুমি আবার একটু সময় নাও, একটু ভালো করে দেখো। হুট করে আবেগতাড়িত হয়ে কিছু করা দরকার নেই। অনেক কিছু ঘটে গেছে, এখন স্থির হয়ে বসে থাকো। নিজের মাকে এবং বাবাকে যে ভুলটা তুমি বুঝেছো এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। কোনো মা বাবাই তার এত খারাপ ভাবে জানে না বা এইভাবে অত্যাচার নির্যাতন করে না। সকাল তোমার ভিতরে যেভাবে হচ্ছে যার কারণে তোমার মার সঙ্গে বা বাবার সঙ্গে তোমার সম্পর্কটা ভালোভাবে যায়নি এবং এইভাবে গড়ে গড়তে এটা একটা শত্রুতা পর্যায়ে চলে গেছে। তুমি মা বাবার কাছে চেয়ে থাকো, সেখানে তাদেরকে কথার সঙ্গে তাদেরকে সেবা যত্ন করো, দেখবে যে তারাও তোমার জন্য অনেক কিছু করবে। এবং তখন তুমি একটু সময় নিয়ে একটা ভালো পথ যখন পাবা, যা হবে জীবনে, খুব দরিদ্র জীবন যাপন করো কিন্তু সৎ এবং শান্তিপূর্ণ জীবন যাপন করো, সুখী জীবন যাপন করো। টাকা পয়সা দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে যে মানুষ করে তা না। অতএব তুমি অনেক কিছু লোক থেকে সরে এসে এখন যদি তুমি নির্লোভ হয়ে সৎ জীবন যাপন করো এবং স্থির হও, মা বাবাকে ভালোবাসো এবং মা বাবা তোমাকে তখন আবার গ্রহণ করবে, তখন একটা সুন্দর সম্পর্ক হবে। তারপরে তুমি একটা ভালো ডিসিশন নিতে পারবে। এই মুহূর্তে কাজের চাইতে হয় কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। আমরা আশা করি তুমি একটা সুন্দর জীবন ফিরে পাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম, আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। বেশ কিছু SMS আমি পেয়েছি ফেসবুকে। শাওন নরসিংদী থেকে লিখেছেন, ভাইয়া মিমের জীবনের অপ্রিয় সত্য শুনে মনে হলো ওর বাবা মায়ের কড়া শাসন অথবা শাসনের নামে অতিরিক্ত শারীরিক অত্যাচার আজকে এখানে ওকে নিয়ে এসছে। শম্পা লিখেছে, মিমকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই একজন নারী হয়েও সাহস করে সত্য বলতে আসার জন্য। অনেকদিন পর আমরা একজন নারীকে জেবিএসবিতে শুনলাম। ভাইয়া আপনাকে এবং জেবিএসবি টিমকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। পলাশ লিখেছে, স্টোরিটা অসাধারণ, তবে মিমের স্বামী সঞ্চয়ের বক্তব্য শুনতে পারলে আরো পরিষ্কার হওয়া যেত। রত্না লিখেছে, মিমের জন্য খুব কষ্ট হচ্ছে, আসলে বাবা মা কোনো মেয়ের পাশে না থাকলে কোথাও কোনো শান্তি পাওয়া যায় না। শামীম চট্টগ্রাম থেকে লিখেছে, মিমের গল্পটি শুনে প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত, নিছক আবেগের কারণে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ আজকের এই পর্ব। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা যারা এখানে লিখেছেন তাদেরকে এই পর্যায়ে আমরা দেখতে চাই যে মিম কি বলার আছে আপনার। হ্যাঁ, শ্রোতাদের উদ্দেশ্যে আমার এটাই বলার আছে যে মানে ওরা যাতে একবার ভাবে, যাতে না বুঝা কোনো কিছু যাতে না করে। আর এখন আমি যে মুখোমুখি আছি, আমার এরকম পরিস্থিতিতে আছি আমি, যে আমার মনে হয় যে আমি সুসাইড করি, আত্মহত্যা করি। সত্যি সত্যি যেন আমি আত্মহত্যা করি। একসময় তো আমি বাবার ভয় দেখাইতাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় আমি সত্যি সত্যি আত্মহত্যা করি। কারণ এখন আমি ওনারে ভালোবাসে ফেলছি। আর কারে ভালোবাসছি? যে নাকি মেরিট, তাই আমি সত্যি ভালোবাসে ফেলছি। সঞ্চয়ের সাথে তো দুষ্টামি কইরা আর ওনারে আমি মানে পুরোপুরি ভালোবাসে ফেলছি। জীবনকে নিয়ে খেলতে হয় না, তাহলে জীবনে তাতে আমাদেরকে নিয়ে খেলা শুরু করে। দ্যাট ইজ দ্য মোরাল লেসন অফ দিস স্টোরি। থ্যাংক ইউ, আপনি যে আজকে এসে অনেক মানুষের উপকার করে গেলেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ওকে প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা রাজুর কাছ থেকে শুনবো কোন বন্ধুটি সপ্তাহে আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন এবং কি লিখেছেন তিনি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আমি শিহাব বলছি ঢাকা থেকে। যাহা বলিব সত্য বলিব আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি ভুলের কথা তুলে ধরতে চাই। আমাদের বাসায় একটি মেয়ে কাজ করত। একদিন একটি গ্লাস ওর হাত থেকে পড়ে ভেঙে যায়, আর সে কারণে আমার মা ওকে প্রচন্ড বকাবকি করে, পাশাপাশি আমিও ওকে প্রচুর মেরেছিলাম। আজ এতদিন পর আমি বুঝতে পারলাম সেদিন প্রচন্ড অন্যায় করেছিলাম আমি। শুধু আমিই নই, আমার পরিবারও অন্যায় করেছিল ওর সাথে। এটা যে বেআইনি সেটাও বুঝতে পারছি, শুধু খুঁজে পাচ্ছি না সেই মেয়েকে। ওকে পেলে ওর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিতাম। আর সেই সাথে আমাদের বয়সী যারা রয়েছেন তাদের সবাইকে বলবো, আপনার বাড়িতে যদি কোনো কাজের মেয়ে থাকে তাদের সঙ্গে প্লিজ খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করুন, কেননা তারাও মানুষ। ধন্যবাদ সবাইকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রাজু আমাদেরকে পড়ে শোনানোর জন্য, এবং একই সাথে ধন্যবাদ যিনি কথাগুলো আমাদের কাছে লিখে পাঠিয়েছেন তাকে, কারণ আপনার ভুল আমাদের সবার শিক্ষা। একটা কথাই আছে, একজনের ভুল হাজার জনের সবক হোক, হাজার জনের শিক্ষা হোক, তাহলেই বলতে পারবো যে আমরা জেবিএসবিতে আমাদের যে টিম অক্লান্ত পরিশ্রম করছি, যারা এখানে এসে কনফেস করেন তাদের উদ্দেশ্য কিছুটা হলেও সার্থক হবে। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করতে চাই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তার আগে আরো একবার আপনাদেরকে বলছি, এবিসি রেডিও ফ্যান ক্লাব খুলেছে এবং এবিসি রেডিওর ফ্যান ক্লাবে আপনি যোগ দিয়ে অফুরন্ত সুযোগ আপনি লুফে নিতে পারেন। সবচেয়ে বড় সুযোগ সেটা হচ্ছে আপনি আপনার এলাকার প্রতিনিধি হতে পারেন এবিসি রেডিওর। এবিসি পরিবারের সদস্য হবার জন্য আপনাকে শুধু একটি SMS করতে হবে। নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি আপনার সেলফোনে লিখবেন ABC স্পেস আপনার নাম স্পেস আপনার নিজ জেলার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আজকের মতো শেষ করছি। শুভ রাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার